হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন দুজন? ওকে, গ্রেট। সো কি অবস্থা, বাসায় পড়াশোনা কি করতে পারছেন কিছু নাকি ভাইয়া আমি কিছুই পড়ি নাই। কিছুই করেন নাই? যা লাস্ট ক্লাসে দেখাইছিলাম তা তো মনে আছে নাকি? আমি ভাইয়া কালকে একটু ট্রাই করছি যে নতুন করে আবার করতে পারি কিনা, আমি সেটাও ভুলে গেছি। ওকে, সো নো প্রবলেম। আমি আজকে আবার আমাদের যে HTML ছিল সেখান থেকে স্টার্ট করব। আমাদের আজকের ক্লাস কি ছিল মনে ভাইয়া আছে? ভাইয়া একটু ওই যে আপনি ফার্স্ট ক্লাসের যে আমার একটা লিংক দিয়ে দিয়েছেন না, ইউটিউবের লিংক, সেকেন্ড ক্লাসের ওই লিংকটা দিলে ভালোই তো। মানে ভিডিও তো আছেই কিন্তু ভিডিও না ওপেন হয় না ভাইয়া, অনেক বেশি সময় তো। লিংক দিয়ে দিলে ভালোই তো। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি দেখি এটা ব্যবস্থা করতেছি। এখানে আজকে আমাদের ক্লাসে পড়ানোর কথা হচ্ছে HTML এর সেকেন্ড পার্ট। আজকে সেকেন্ড ক্লাস আমাদের HTML এর, রাইট? সো সেখানে আমরা ট্যাগ, আইডি, ক্লাস এগুলো বিস্তারিত জানার কথা, সিলেক্টরস এগুলো নিয়ে কাজ করব, কিভাবে সিরিয়াল নিয়ে কাজ করতে হয়। সো গত ক্লাসের যদি জিনিসপত্র মনে নাও থাকে তাতে কোনো সমস্যা নেই, বাট আজকেরটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে। সো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ ভাইয়া দেখতেছি। ওকে, সো শুরু থেকে আরেকবার বলি, আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করব তখন সেক্ষেত্রে ওয়েবসাইটের যে রিসোর্স বা কন্টেন্ট, এটার যে টেক্সট, ফন্টস, আইকন, ইমেজ, ভিডিও, অডিও, যে সকল ফাইলপত্র থাকে সেই ফাইলপত্রগুলোর জন্য আমরা 5টা ফোল্ডার ক্রিয়েট করে থাকি নর্মালি। সো প্রথমে একটা ধরনের মিডিয়া, এটা ক্রিয়েট করলাম, এখানে বিভিন্ন ধরনের অডিও ভিডিও ফাইল থাকবো। তারপর হচ্ছে ইমেজেস নামে আরেকটা ফোল্ডার, যেখানে থাকবে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ছবি, ফটোস, বিভিন্ন ফরম্যাটের। এরপর আমরা রাখবো হচ্ছে ফন্টস, আমাদের ওয়েবসাইটে যত ধরনের ফন্টস আমরা ব্যবহার করব সেই ফন্টসগুলো এই ফোল্ডারের মধ্যে রাখবো। এরপর আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটাতে হচ্ছে CSS এর জন্য, যেখানে স্টাইলিং এর ডেটাগুলো থাকবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ডিজাইনের সাথে লেখাপত্র বাইরে যে ডিজাইনগুলো আমরা অ্যাপ্লাই করব সেটার জন্য CSS, এবং বিভিন্ন ধরনের ছোটোখাটো যে ফাংশনস থাকবে, ফর্ম, সার্চ, বাটনস, এই যে ফাংশনসগুলো হবে এই ফাংশনসগুলোর জন্য হচ্ছে আমরা জাভা স্ক্রিপ্ট ব্যবহার করব। সো সেটার জন্য হচ্ছে JS নামে একটা ফোল্ডার। সো এই 5টা ফোল্ডার হচ্ছে আমাদের ওয়েবসাইটের আদার অ্যাসেটসের জন্য। যতগুলো অ্যাসেট আমাদের ওয়েবসাইটে ব্যবহৃত হবে সেগুলো এখানে স্টোর করে রাখবো আমরা, সাজিয়ে গুছিয়ে, যাতে আমাদের ওয়েবসাইটটা দেখতে সুন্দর এবং স্মার্ট হওয়ার পাশাপাশি আমাদের কাজ নিয়েও যাতে যারা দেখবে, যারা কাজ করবে পরবর্তীতে তাদের জন্য যাতে এটা আরও ইজিয়ার হয় টু ফাইন্ড আউট। আর পরবর্তীতে আরেকটা ফাইল আমরা ক্রিয়েট করব, যেটাকে HTML এ কনভার্ট করব। একটা টেক্সট ফাইল ওপেন করলাম, সেখানে আমি ইন্ডেক্স নাম দিলাম, দিয়ে HTML এক্সটেনশন ইউজ করলাম, HTML দিয়ে এন্টার প্রেস করলাম, এবং এরপরে পারমিশন চাচ্ছি এটা চেঞ্জ করার জন্য, ইয়েস প্রেস করার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ইন্ডেক্স যে ফাইলটা থাকে সেটা নর্মালি এরকমভাবে ব্রাউজারে ওপেন হয়, এবং এটা এই মুহূর্তে কমপ্লিটলি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, ফাইলের নাম উপরে দেখাচ্ছে। সো এই ব্ল্যাঙ্ক ফাইলটাকে আমরা ওপেন করব আমাদের কোড এডিটর দিয়ে। সো কোড এডিটর আমরা এর আগে ইনস্টল করে নিয়েছি আমাদের কম্পিউটারসে, সেটা হচ্ছে ব্র্যাকেটস। সো ব্র্যাকেটস ইনস্টল করে আমরা ব্র্যাকেটসে আরও দুইটা অ্যাডনও ইউজ করেছি, একটা হচ্ছে বিউটিফাই আর একটা হচ্ছে ইমেজ। সো এই দুইটা বেনিফিটস হচ্ছে যে সেইগুলো আমাদেরকে শর্টকাট ওয়েতে কাজ করতে সাহায্য করে। সো index.html ফাইল ওপেন হয়ে গেল। এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম ওয়েবসাইট ডিজাইনিংয়ের যে বেসিক্স, ব্যাকগ্রাউন্ড বা বেসিক গ্রাউন্ডস সেগুলো। সো এখানে এসে আমরা যেহেতু ইমেজ ইউজ করে রেখেছি, ইমেজ হচ্ছে সংক্ষিপ্ত জিনিসপত্রকে ফুল ফর্মে ট্রান্সফার করে এবং সাজেস্টিভ জিনিসপত্রকে আমাদেরকে সাজেস্ট করে। সো আমরা লিখলাম হচ্ছে HTML, তারপর কোলন 5 দিয়ে যখন আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব অটোমেটিক্যালি ডক টাইপটাকে সে নিয়ে আসবে এবং একটা স্ট্রাকচার দ্বারা করে দেবে। এটা হচ্ছে একটা HTML ফাইলের স্ট্রাকচার। সো স্ট্রাকচারের মধ্যে যদি আসি, ডকুমেন্টস টাইপ HTML, এর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এবং এখানে একটা হেড ট্যাগ থাকবে আর একটা হচ্ছে বডি ট্যাগ থাকবে, আর এই পুরো জিনিসটাই একটা HTML এর মধ্যে হবে। সো বডি ট্যাগের ভিতরে যা পত্র লিখবো, যা করব সেইগুলো হচ্ছে আমাদের এইখানে থাকবে, আমাদের পেজের স্ক্রিনে থাকবে। আর হেডের মধ্যে যা করব সেগুলো আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকবে, বাট ডিসপ্লেতে অ্যাকচুয়ালি পেজের সাথে ডিসপ্লে হবে না। সো আমরা টাইটেলের নাম দিচ্ছি, আমাদের প্রথম যেটা দিচ্ছি ধরেন
জাহাঙ্গীর আদিলস পোর্টফোলিও, না এভাবে দিতে পারি, আদিল প্রফেশনাল ওয়েব ডিজাইনার দিলাম। এবার রিফ্রেশ করে দেখি, এখানে আমাদের টাইটেল চেঞ্জ হয়ে গিয়েছে। সো টাইটেলের পরের যে অংশ, এই পরের অংশে অনেকগুলো কাজ আছে যেটা আজকে আমরা দেখাবো। তার আগে উপরে লক্ষ্য করে দেখেন একটা মেটা আছে। এই মেটা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে অ্যাকচুয়ালি ওয়েবসাইটের জন্য না, ওয়েবসাইটের পাবলিশড হওয়ার পর থেকে। একটা ওয়েবসাইট তো ইন্টারনেটে পাবলিশড হয়, তো ইন্টারনেটে পাবলিশড হওয়ার পরে পৃথিবীতে যে হাজার হাজার লক্ষ কোটি ওয়েবসাইট রয়েছে, তো তার মধ্যে এই ওয়েবসাইটটা মানুষের কাছে কিভাবে পৌঁছাবে তার উপর ডিপেন্ড করে হচ্ছে এই মেটার উপর বেস করে। সো মেটা নিয়ে আজকে আমরা যদি প্রথমে আলোচনায় আসি, খুব মনোযোগ দিয়ে শুনেন, যদি না বুঝেন সাথে সাথে প্রশ্ন করেন। সো মেটা হচ্ছে কি জিনিস? মেটা হচ্ছে এমন এক ধরনের ডেটা যেটা ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের সাথে, বিভিন্ন ব্রাউজারের সাথে, বা এই ওয়েবসাইটের কন্টেন্টের কপিরাইটস, অথর, ওনার এগুলোকে ডিক্লেয়ার করে, কিন্তু সেটা ওয়েব পেজে ভিজিবল থাকে না। অর্থাৎ এই যে ওয়েবসাইটের যে পেজ, এই স্ক্রিনে এটা ভিজিবল হবে না, কিন্তু এটা ব্যাকএন্ড থেকে এই ওয়েবসাইটটাকে কপিরাইটস, ওনারশিপ বা ডিজাইনার, ট্যাগিং, নাম, টাইটেল এগুলো নিয়ে কাজ করে থাকে। সো এটা যদি আমরা যাই, এটা HTML এর মধ্যে আমরা পাবো, HTML এর রেফারেন্সের মধ্যে। সেখানে আমরা যদি এটাকে রেফারেন্স, সো মেটা। ওকে, সো এই মেটার ভিতরে আমরা এখানে কয়েক ধরনের মেটা দেখতে পাচ্ছি, সবগুলোই মেটা। নোট নিয়ে নিতে পারেন। মেটা সবসময় ব্যবহার হবে হেড ট্যাগের মধ্যে। হেড ট্যাগের মধ্যে, ট্যাগের ব্যাপারটা তো ক্লিয়ার মনে আছে তাই না, যে একটা ট্যাগ কি হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে হয় এবং সেটার ক্লোজিংয়ের সময় একটা স্ল্যাশ দেয়া থাকে, যেটা আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি? আমি স্ক্রিনটাকে একটু বড় করতেছি যাতে অনেক ভালোভাবে আপনারা দেখতে পারেন। সো হেডও কিন্তু একটা ট্যাগ, বডিও একটা ট্যাগ। প্রত্যেকটা ট্যাগের শুরু অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, শেষের ক্লোজিংটা একটা স্ল্যাশের মধ্যে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে ডেসক্রিপশনস, একটা হচ্ছে কিওয়ার্ডস, একটা হচ্ছে অথর, আর একটা হচ্ছে ভিউ পোর্ট। উপরের যেটা আছে এটা বাই ডিফল্ট দেয়া থাকে ক্যারেক্টার সেট। সো ক্যারেক্টার সেটস UTF-8 এটা সবসময় HTML এ বাই ডিফল্ট দেয়া থাকে, ওইটা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নাই। বাট আমাদের চিন্তার বিষয় হচ্ছে এই পরের অংশগুলো নিয়ে। এই যে পরের যে অংশগুলো আছে তার মধ্যে ডেসক্রিপশনস যদি বলি, ডেসক্রিপশন হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের একটা পরিচিতি বা বর্ণনা। বর্ণনাটা কীরকম? যেমন ধরেন আমরা এক্সাম্পল হিসেবে যদি আসি, এখানে ন্যাশনাল ব্যাংকের যে ওয়েবসাইটটা রয়েছে, আমরা সেই ওয়েবসাইটটাতে যদি যাই, এই যে ওয়েবসাইটটা ন্যাশনাল ব্যাংক, আমি যখন ন্যাশনাল ব্যাংক লিখলাম তখন এই nblbd.com এই সাইটটাকে কেন গুগল নিয়ে আসলো? এই সাইটটাকে গুগল নিয়ে আসার পিছনের যে রিজন সেটা হচ্ছে এইগুলো, ডেসক্রিপশন, কিওয়ার্ড, অথর্স, এই 3টা জিনিস হচ্ছে এই ওয়েবসাইটটাকে নিয়ে আসতে সার্চ ইঞ্জিনের জন্য কাজ করে থাকে। এগুলো এসইওর পার্ট। আমি অ্যাকচুয়ালি অন্যান্য ওয়েব ডিজাইনিংয়ের ক্লাসগুলোতে এত ডিটেলস এসইও নিয়ে বলে না, তারা শুধু ওয়েব ডিজাইনিং শিখাবে। বাট আমার মূল টার্গেট হচ্ছে আপনারা যখন ওয়েব ডিজাইন করবেন তখন এটার আনুষাঙ্গিক পারিপার্শ্বিক যত বিষয় আছে যেগুলো মাথায় রাখা উচিত, যেটা থাকলে অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা বেস্ট ওয়েবসাইট হিসাবে গণ্য হবে, পৃথিবীতে স্ট্যান্ডার্ড মেনটেন হবে, সেগুলো সহই দেখাচ্ছি। সো কখনো যদি মনে হয় যে এই জিনিসটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, সাথে সাথে আমাকে বলবেন যে আমি এটা বুঝতেছি না ভাইয়া। তো আমরা সোর্স পেজ ভিউ সোর্সে যদি যখন ক্লিক করলাম, ন্যাশনাল ব্যাংকের যে ওয়েবসাইটে, এটা একটা HTML ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট হিসাবে ডিজাইন করা হয়েছে। সো এখানে যখন আমরা আসবো, ইন্টারনেট কি স্লো? ওকে, সোর্স কোড চলে এসেছে। সোর্স কোডের মধ্যে এসে দেখেন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র উপরে যদি আসেন, লেখা দেখতে পাচ্ছেন কি ন্যাশনাল ব্যাংক লিমিটেড টাইটেলের ভিতরে। তো আমাদের নিজেদেরও একটা টাইটেল আছে এখানে, আদিল প্রফেশনাল ওয়েব ডিজাইনার, যেটা আমরা কোথায় দিয়েছি? এই যে টাইটেলের ভিতরে। তো টাইটেলটা কোথায়? হেডের ভিতরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এই যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আসলো,
এই ওয়েবসাইটটা আসলো, এই ওয়েবসাইটটা আরও অনেক সার্চের মাধ্যমে আসতে পারে। যদি আমরা এভাবে চিন্তা করে থাকি যে এই ওয়েবসাইটটা কিভাবে আসবে, ধরেন আমরা যদি এনবিএল ডিপোজিট স্কিম বা ডিপোজিট লিখলাম। সো এনবিএল ডিপোজিট স্কিম যখন লিখলাম, দেখেন ওয়েবসাইট কি কোনটা নিয়ে আসছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেড। সো আমি তো ন্যাশনাল ব্যাংক লিখে এর আগে সার্চ করছিলাম, এরপরে এনবিএল লিখেও সার্চ করলাম, তাতেও এটা আসলো। তারপরে যদি আসে ব্যাংক অফ বাংলাদেশ, তো বাংলাদেশ ব্যাংকেরটা প্রথমে থাকবে কারণ বাংলাদেশ ব্যাংকের নামই এটা। এরপরে যদি আমরা এখানে চেক করতে থাকি, আস্তে আস্তে দেখবো যে অন্যান্য অনেকগুলো ব্যাংক আসছে, তার মধ্যে ন্যাশনাল ব্যাংকও থাকবে। তো এখানে এটার রিজন কি? রিজন হচ্ছে এই যে কিওয়ার্ডস। আমরা যখন সার্চ করি বিভিন্ন শব্দ লিখে, এই শব্দগুলোকেই বলা হয়ে থাকে কিওয়ার্ডস, যেটা এসইওর জন্য কাজ করে থাকে। তো আমাদের এই এসইও একটি, এই কিওয়ার্ডসগুলো কি একটা মেটা। এরপরে হচ্ছে ডেসক্রিপশনস। ডেসক্রিপশন কি জিনিস? যে এই ব্যাংকের সম্পর্কে তথ্য। আমরা যখন এখানে ধরেন যদি এইভাবে লিখে থাকি ন্যাশনাল ব্যাংকস, এই যে কথাটা লিখলাম, এই ওয়েবসাইটে যখন আসি তখন কিন্তু এত ডিটেলসে এই জিনিসটা পাবো না, যেটা সার্চ ইঞ্জিনের মধ্যে আছে। দেখেন এখানে একটা কথা লেখা আছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেড হ্যাজ ইটস prosperous past, glorious present and prospective, NBL has been flourishing as the largest private sector bank with the passage of, এই যে কথাটা লেখা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো ওয়েবসাইটের পেজের মধ্যে ডিরেক্টলি এখানে নাই, কিন্তু এই কথাটা কেন আসতেছে সার্চ ইঞ্জিনে? এর রিজন হচ্ছে এটা হচ্ছে একটা ডেসক্রিপশন, ওয়েবসাইটের ডেসক্রিপশন। প্রত্যেকটা ওয়েবসাইটের আলাদা করে একটা ডেসক্রিপশন দেওয়া থাকে। এখানে এই ডেসক্রিপশন আছে, এই যে ডেসক্রিপশন আছে। প্রত্যেকটা সার্চেরই যখন কোনো ধরনের সার্চ আমরা করে থাকি, ফর এক্সাম্পল ধরেন আমাদের নিজস্ব যে ওয়েবসাইটটা রয়েছে সুলতানি, আমরা এটাকে যখন সার্চ করতেছি তখন কিন্তু এটারও একটা কি আসতেছে, ডেসক্রিপশনস আসতেছে, সুলতান এন্টারপ্রাইজ ইন অ্যান অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। তো আমরা পৃথিবীতে যত কিছু গুগলে সার্চ করে থাকি, প্রত্যেকটা জিনিসেরই কি থাকে, টাইটেল থাকে। টাইটেল মানে একটা হেডলাইন থাকে, এর ভিতরে কিছু ডেসক্রিপশনস দেওয়া থাকে। এই যে দেখেন এখানে ডেসক্রিপশনস দেওয়া আছে, এইখানে কিছু ডেসক্রিপশনস আছে। প্রত্যেকটা জায়গায় কি থাকে, কিছু না কিছু ডেসক্রিপশনস দেওয়া থাকে। সো এই ডেসক্রিপশনগুলো সার্চ ইঞ্জিনে কিভাবে আসে, সেটা আসে হচ্ছে এখান থেকে। আপনি সোর্স কোডের মধ্যে এখানে দেখেন ডেসক্রিপশনের ভিতরে লেখা আছে কি, এই যে বিশাল বড় একটা প্যারাগ্রাফ এখানে লেখা আছে, যেটা সার্চ ইঞ্জিন এইটাকেই শুরুতে কি করতেছে, নিয়ে আসতেছে, অ্যাজ আ ডেসক্রিপশন প্রেজেন্ট করতেছে। সো আমাদের ওয়েবসাইটটাকেও যখন আমরা এইভাবে র্যাঙ্ক করাইতে চাবো, ধরেন এই যে সুলতানের ক্ষেত্রেও সেম আছে। আমি যদি এটারও সোর্স কোড বা সোর্স পেজে যাই, ভিউ সোর্স পেজ দিই, সোর্স কোড দিই, আপনি দেখবেন যে এখানেও সেম একইভাবে ডেসক্রিপশনস থাকবে এবং প্রত্যেকটা ডেসক্রিপশনসের মধ্যেই, আচ্ছা এটা তো আমি হোম পেজে নাই, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। না না ভাইয়া, হচ্ছে আমার এখান থেকে একদম পুরাই স্টপ হয়ে গেছিল, ওই জন্য ভাবলাম কি হলো। ওকে, সো এই যে আমরা মেইন পেজে আছি, এখন যদি আমি ভিউ সোর্স পেজ দিই, এটারও আমাদের কী করবে, ডেসক্রিপশন দেখাবে। সো লেটস চেক ডেসক্রিপশনস। প্রত্যেকটা জিনিসের ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। এখানে তো 30টা ডেসক্রিপশন, আমি অনেক ইউজ করছি। সো অ্যাকচুয়াল ওয়ানটা ফাইন্ড আউট করতে গেলে আমরা মেটা দিয়ে খুঁজি, মেটা। ওকে, সো অনেক, আমি অবশ্য অনেক ধরনের এসিও করছি, যার কারণে এটা পড়তে সময় নেবে অনেক। শাহানুল কি শুনতে পাচ্ছেন? শাহানুল, হ্যালো। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, একটু আগে শুনতে পাই নাই কিছুই, একেবারে সাইলেন্ট হয়ে গিয়েছিল। ওকে, এই যে দেখেন এখানে টাইটেল দেখাচ্ছে সুলতান এন্টারপ্রাইজ বেস্ট ই লার্নিং প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ। তো এইভাবে প্রত্যেকটা ওয়েবসাইটকে এটা সার্চ ইঞ্জিনের জন্য কাজ করে। আর এই সার্চ ইঞ্জিনগুলো এখন আপনারা তো ক্লিয়ার যে এটা অ্যাকচুয়ালি কিসের থেকে আসে, এটা আসে হচ্ছে আমাদের মেটা থেকে, এই মেটাগুলো থেকে।
সো ভাইয়া মেটা মেটা তো হেডেরই একটা অংশ, যে হেড যে হেডের ট্যাগ ভিতরে সেটা আমরা ব্যবহার ট্যাগেরই করতে একটা অংশ পারবো, রাইট। হেড ট্যাগের মেটা। ভিতরে যদি আমরা এটা ইউজ নাও করি তাতেও ওয়েবসাইটের কোনো ক্ষতি হয় না, কিন্তু এটা আমরা কেন ইউজ হ্যাঁ। করি, রিজন হচ্ছে আমরা চাই যে আমাদের ওয়েবসাইটটা যাতে স্ট্যান্ডার্ড হয় এবং সেটা প্রপারলি থাকে। সো এখান থেকে হুম। W3 স্কুল থেকে সুন্দর মতো এগুলোরে আমরা কপি করলাম। আমাদের এত কিছু মুখস্থ না রাখলেও চলবে, W3 স্কুল হচ্ছে কি আমাদের জন্য বেস্ট রিসোর্স প্ল্যাটফর্ম, আমরা সেখান থেকে এগুলোকে নিয়ে আসতে পারবো। সো মেটা ডেসক্রিপশনস আমরা কি দেবো এখানে, আমাদের ওয়েবসাইটটা কি নিয়ে, প্রফেশনাল ওয়েব ডিজাইনার নিয়ে। তাহলে এখানে লিখবো একটা ডেসক্রিপশন লিখবো, হাই দিস ইজ আদিল, প্রফেশনাল ওয়েব ডিজাইনার, can design any type of website, also okay, website including e-commerce and business. সো আমি এটা ইউজ করে দিলাম। এই জিনিসটার মধ্যে অনেকগুলো শব্দ ব্যবহার করলাম, এইগুলো হচ্ছে আমি কিছু জিনিস মাথায় রেখে যে কী ধরনের শব্দ আমি ব্যবহার করতেছি যেগুলো দিয়ে মানুষ অ্যাকচুয়ালি সার্চ করে, যেমন ই কমার্স দিয়ে মানুষ সার্চ করে, বিজনেস ওয়েবসাইট দিয়ে সার্চ করে, ওয়েব ডিজাইনার দিয়ে সার্চ করে, ডিজাইন দিয়ে সার্চ করে, ওয়েবসাইট দিয়ে সার্চ করে, প্রফেশনাল শব্দটা দিয়ে সার্চ করে। সো নর্মালি এখানে দেখবেন আপনি যখন গুগলে থাকবেন, গুগলে আপনি এসে লেখতে থাকেন, গুগল কি করতে থাকে, সার্চ সাথে সে কিছু সাজেশন দিতে থাকে, রাইট, প্রফেশনাল ওয়েবসাইট। সো এই সার্চের কিওয়ার্ডগুলোর সাথে ম্যাচ করে আমরা আমাদের মেটাটাকে ডিজাইন করলাম বা লিখলাম। তারপরে কি আছে, কিওয়ার্ড। সো কিওয়ার্ডের মধ্যে কি থাকবে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এগুলো থাকলো, প্রফেশনাল ওয়েব ডিজাইনার, প্রত্যেকটা একটা একটা করে কমার মধ্যে দিব আমরা, প্রতিটা কমা মানেই হচ্ছে আলাদা করে একটা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডস আবার এসিওর জন্য অনেক বড় ক্লাস আছে, কোর্স আছে, এসিও শিখতেও 2-3 মাস লাগে। তো সেখান থেকে আমি জাস্ট হচ্ছে সংক্ষেপে এগুলো লিখে দিয়ে যাই আপনাদের বোঝার সুবিধার্থে। এরপরেরটা কি আছে, মেটা অথর। সো এই ওয়েবসাইটের মালিককে, হুম, কিওয়ার্ডসটা তো কি এই জন্যই দেওয়া হয় যাতে এখান থেকে যে ওয়ার্ড গুলো নিয়ে কেউ যদি সার্চ দেয় যাতে সহজে হচ্ছে এই জিনিসগুলা এটাকে মানে ফাইন্ড আউট, সার্চ এই ইঞ্জিনে আসে। ওয়েবসাইটটা, রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা সো এই কিওয়ার্ডস আচ্ছা। আবার পেইড কিওয়ার্ডস হয়, ফ্রি কিওয়ার্ডস হয়, অনেক কিছু এখানে আছে, এগুলো এসি এর ডিটেলস ক্লাস। সো আমরা জাস্ট আমাদের মতো করে ব্যবহার করলাম। আপনি আপনার পার্সোনাল যে পোর্টফোলিও বানাবেন সেটাকে অবশ্যই তো আপনি চাইবেন যে কেউ যদি গুগলে সার্চ করে সেটা যাতে অবশ্যই নাম্বার 1 থাকে। সো নাম্বার 1-এর জন্য এই সকল জিনিসপত্র ইউজ করতে হয়। এগুলো অন পেজ এসিওর পার্ট, এগুলো আমরা যদি এসিও কখনো শিখতে হয় আপনাদের, তখন আপনারা আরও ডিটেলস শিখতে পারবেন। সো এরপরেরটা কি আছে, মেটার পরের অংশটা কি, অথর। 3টা জিনিস অলরেডি আমরা কভার করছি, ডেসক্রিপশন, কিওয়ার্ডস অ্যান্ড অথর্স। সো অথর মানে কি, অথর মানে হচ্ছে ওনার, এই ওয়েবসাইটের মালিককে। সো মালিকের নাম দিয়ে দিলাম এমনি জাহাঙ্গীর আদিল। সো আমার যে ওয়েবসাইটটা এটা আছে, এটা যদি কেউ সার্চ করে কখনো, এটাতে যদি কেউ অথর খুঁজতে চায়, সো অথর পাবে, প্রচুর পরিমাণে পাবে, কারণ আমি এখানে অনেক 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 এসিওর অনেক কিছু ইউজ করছি, যার কারণে এটা অনেক অনেক হ্যাঁ মানে আছে। ওয়েবসাইটের ওনারকে এটা হচ্ছে কি ওইখানে নামটা থাকে এই অথরের মধ্যে। রাইট। সো এটা ফিউচারে আপনার কপিরাইটের জন্য কাজ করে থাকে, আমরা দিয়ে দিলাম। সো মেটা ট্যাগ কীভাবে ব্যবহার করি, আমরা তো এটা জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসলাম, মেটা কীভাবে ব্যবহার করব, মেটা লিখলাম, ট্যাব দিলাম, এর ভিতরে গিয়ে আমরা কি করব, আমাদের সেই মেটার যেগুলো চাই, যেমন আমরা কি চাই, প্রথমে আগে নেম লিখতে হবে। সো নেম কি, নেম হচ্ছে ধরেন আমি ডেসক্রিপশন লিখব, সো ডেসক্রিপশন দিলাম। তাহলে এরপরে কি লাগবে, আমাদের কন্টেন্ট লাগবে। সো কন্টেন্টটা কি, ডেসক্রিপশন হচ্ছে টাইপ, যে এই মেটাটা অ্যাকচুয়ালি কী টাইপের, এই মেটাটা কী টাইপের সেটা হচ্ছে নেম। আর কন্টেন্ট কি, কন্টেন্ট হচ্ছে এই মেটার ভিতরের অংশটুকু, যেটা অ্যাকচুয়ালি মেটা ডেটা আমরা বলে থাকি। সো এইভাবে একটা মেটা ডেটা লিখতে হয়। আমরা এইভাবে আমাদের ওয়েবসাইটের জন্য হেড ট্যাগের মধ্যে তাহলে কি নিয়ে আসলাম, মেটা নিয়ে আসলাম। এখন লাস্টের যে মেটাটা আছে, ভিউ পোর্টস। সো ভিউ পোর্ট ইজ অ্যাকচুয়ালি ফর ওয়েব, বিভিন্ন ধরনের ডিভাইসের জন্য, আপনার ওয়েবসাইটটা যাতে সকল প্রকার ডিভাইসে কাজ করে থাকে সেই জন্য হচ্ছে এই ভিউ পোর্ট ইউজ করে থাকি। এটা কমনলি প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য সেম জিনিস ইউজ করা হয়ে থাকে, উইথ ইকুয়াল ডিভাইস উইথ, মানে আপনার ওয়েবসাইটের প্রশস্তটা
কতটুকু হবে সেটা হচ্ছে যেই ডিভাইসে করে এই ওয়েবসাইট দেখা হবে সেটার সমানই হবে, এবং সেটার ইনিশিয়াল স্কেল কত হবে 100%। ওয়ান মানে হচ্ছে 100%। আমি যদি এখানে এটাকে এইভাবে দিয়ে দেই ওয়ানের পরিবর্তে ফর এক্সাম্পল 0.9, দ্যাট মিনস 90%। তো এখানে ওয়ান ইকুয়াল অ্যাকচুয়ালি 100%। ওকে, সো মেটা লেখা শেষ। আমরা কি মেটার ব্যাপারটা ক্লিয়ার? মেটা ট্যাগ কিভাবে ব্যবহার করতে হয়? হ্যাঁ, ভিউ পোর্টটা হচ্ছে আমি যে ডিভাইসে আমার ওয়েবসাইটটা ওপেন করা হোক না কেন সেই ডিভাইস অনুযায়ী হচ্ছে গিয়ে দেখাবে, মানে স্ক্রিনের ছোট সাইজটা স্ক্রিন যাতে হলে হবে, ছোট। রাইট রাইট। সো সেই স্ক্রিনের সাইজটা কতটুকু ধরবে 100% ধরে নিবে, এবং এখানে উইথ সমান সমান কি দেখতেছি ইকুয়াল ডিভাইস উইথের, মানে ডিভাইসের যা সাইজ থাকবে সেটাই ওয়েবসাইটের হ্যাঁ। সাইজ হবে। যদি ডিভাইস এটা 300 পিক্সেলের হয়ে থাকে তাহলে আমার ওয়েবসাইটের সাইজও 300 পিক্সেল হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ফর ভিউপোর্ট। আমরা মেটা ব্যবহার করা আমাদের ডান। এখন আসি মেটার পরে আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে লিঙ্ক। তো এই তো আমরা এখন এখানে কি আমাদের লেখা শেষ না? আমি আবার এখানে এসে আসেন আমাদের এই index.html এ রিফ্রেশ করে দিলাম। কোনো কিছু চেঞ্জ হয়েছে? কিচ্ছু চেঞ্জ হয় নাই। আমাদের এই অফ স্ক্রিনের মধ্যে কিন্তু কিছু চেঞ্জ হয় নাই। উপরের অংশে কিছু চেঞ্জ হয়েছে না, সেটা শুধু ওই টাইটেলই রয়েছে। কিন্তু যদি আপনি ভিউ সোর্স পেজ দেন আপনি দেখবেন সেগুলো কিন্তু অলরেডি চলে আসছে। দ্যাট মিনস আপনার এই ওয়েবসাইটটা যখন আপনি অনলাইনে সাবমিট করবেন বা পাবলিশ করবেন তখন এই কিওয়ার্ডসগুলো, এই ডেসক্রিপশনগুলো গুগল বা অন্যান্য যে সার্চ ইঞ্জিন আছে তারা সেগুলোকে ব্যবহার করে আপনার ওয়েবসাইটটাকে প্রেজেন্ট করবে মানুষের সামনে। সো মেটা ক্লিয়ার। এবার আসি লিঙ্ক। লিঙ্ক ইজ কাইন্ড অফ, ধরেন কি বলবো, লিঙ্ক মানে তো আমরা বুঝি কোনো কিছুকে জোড়া দেওয়া। কি একটা ট্যাগ। লিঙ্কও একটা ট্যাগ, রাইট। সো লিঙ্কও একটা ট্যাগ, এটাও HTML এর ট্যাগ। এই ট্যাগটাও ব্যবহার করতে হয় মেটার ভিতরে, মেটার ভিতরে ব্যবহার করতে হয়। ওকে, সরি মেটা না, হেডের মধ্যে ব্যবহার করতে হয়। মানে হচ্ছে আমি যখন কোনো কিছু বডির ভিতরে ব্যবহার করব সেটা হবে হচ্ছে এই স্ক্রিনের ভিতরে, হোয়াইট অংশটার ভিতরে, এই অংশটার ভিতরে হবে হচ্ছে গিয়ে আমি যেটা ইউজ করব বডি হচ্ছে এইটা। কিন্তু যখন আমি হেডের মধ্যে ইউজ করব সেটা হচ্ছে ওয়েবসাইটের আনুষঙ্গিক যাবতীয় জিনিসপত্র যেটা হেডের মধ্যে থাকবে। সো লিঙ্কও ইজ এ কাইন্ড অফ ট্যাগ। এখন লিঙ্কের ব্যবহারটা কি? লিঙ্কের ব্যবহার হচ্ছে, ধরেন এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছি আমরা, ছোট্ট একটা আইকন, এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, রাইট? এখানে এই যে টেলিফোনের একটা আইকন, এটা চিঠির আইকন, এটা একটা মার্কারের আইকন, এখানে একটা ঘরের আইকন। এই যে বিভিন্ন ধরনের আইকন আছে, এই আইকনগুলো কিন্তু হচ্ছে ফন্ট। এগুলো কোনো ছবি না, এগুলো ডিরেক্টলি ফন্ট। আমরা যেরকম বাংলা, ইংরেজি ABCD ইত্যাদি ইত্যাদি লিখি সেরকমই একটা ফন্ট এটা। এই ফন্টের যে আইকনগুলো আমরা ব্যবহার করে থাকি, এই আইকনগুলোর মধ্যে কাইন্ড অফ ধরে নেন কি ধরনের ফন্ট আছে আমাদের। ফন্ট অসাম, এই নামটা মনে রাখেন, ফন্ট অসাম। আমি এটার লিঙ্ক দিয়ে দিব। ফন্ট অসাম হচ্ছে খুবই চমৎকার এক ধরনের ফন্ট যেটা শুধুমাত্র আইকনকে ডিসপ্লে করে। মানে fontawesome.com এই ওয়েবসাইটে গেলে আপনি এটা ফ্রি পাবেন, মানে এইখান থেকে পেইড আছে, পেইডগুলো তো আমাদের ব্যবহার না করলেও চলবে, আমরা ফ্রিটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তো যখন আমরা এই ফন্ট অসামে থাকবো আপনি দেখবেন যে এখানে হাজার 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 সিম্বল আছে, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে দেখি না, বিভিন্ন ধরনের সিম্বল, আইকন, অ্যারো, ক্রস, স্টার, এই টাইপের যে আইকনগুলো হয়ে থাকে সবগুলোই কি ফন্ট অসাম। এই আইকনও 3 ধরনের হয়, 3 ধরনের ফন্ট ব্যবহার হয় এটার মধ্যে। সো ফন্ট অসাম আইকন আছে আমাদের, গুগলেরও আইকন আছে। সো গুগলের আইকনটা আমরা খুব কম ইউজ করে থাকি, আমরা ফন্ট অসাম ইউজ করে থাকি কারণ ফন্ট অসাম এক্সক্লুসিভ টাইপের। সো এখানে আমরা কি করব, আইকনসে যদি আসি, আইকনে ক্লিক করলাম, और স্টার্ট ফর ফ্রি। ফন্ট অসামের 6 ভার্সনস অ্যাভেলেবল এই মুহূর্তে, রাইট? হ্যাঁ বলেন। আজকের ক্লাসটা কি রেকর্ড করতেছেন না ভাইয়া? হ্যাঁ রেকর্ড হচ্ছে। সো এইটার স্কাইপের রেকর্ডিং দিয়ে দিচ্ছি না, আমি ডিরেক্টলি আমার যে পেইড ভার্সন সফটওয়্যার আছে সেটা দিয়ে রেকর্ড করে দিচ্ছি। সো এখানে কিছুটা সাউন্ড, কিছু নয়েজ ক্রিয়েট করে, দ্যাটস ওয়াই এটা ইউজ করতাম না, কারণ আমার মাইক্রোফোনটা অ্যাকচুয়ালি স্টুডিও মাইক্রোফোন না, যে ওইখানে ফিল্টার ইউজ করি না, যার কারণে এটা র সাউন্ড যায়। এনিওয়ে, সো ফন্ট অসাম, মেবি আমার এখান থেকে ইন্টারনেটটা হয়তো একটু স্লো থাকাতে সময় নিচ্ছে আজকে একটু বেশি, ঝড় বাদল বৃষ্টির কারণে ইন্টারনেট স্লো হয়। গতকাল থেকে স্লো
বিভিন্ন জায়গায় লাইন ডাউন হয়ে গেছে, তার কাটা পড়ছে, অনেকের রাউটার নষ্ট হয়ে গেছে। এটা মানে এই বৃষ্টি বাদলের দিনের কমন ফেনোমেনা। আরেকটা রিজন থাকতে পারে আমার ইন্টারনেট স্লো হওয়ার পিছনে, এখানে ডাউনলোডার আছে, সেটা ইউজ করতেছে ইন্টারনেটের ব্যান্ডউইথ, এটাকে বন্ধ করে দিই। And any other applications that you be using of internet? টাইম হুম, হ্যাঁ বলেন। টাইম জোন যদি মানে ঠিক না থাকে তাহলে হ্যাঁ, সেটা তো বটেই। টাইম জোন হচ্ছে রাউটারের টাইম জোন, কম্পিউটারের না। রাউটার হ্যাঁ, গতকাল ওকে। সো আমরা আসি আমাদের জায়গায়, আইকনস। সো আইকন হচ্ছে বিভিন্ন ধরনের আইকন যেগুলোকে আমরা বলে থাকি, যেমন ফেসবুকের একটা আইকন আছে। ফেসবুকের আইকন দেখছেন? ফেসবুক এই যে পাশে চলে আসছে, ফেসবুকের একটা গোল বৃত্তের মাঝখানে এফ, এটা একটা আইকন। তারপর ধরেন ইউটিউবের এই যে একটা আইকন, এগুলো সবই কি আইকন, কিন্তু এইগুলো লিখা বা টেক্সট বা ফন্ট। তো এই ফন্টগুলো ব্যবহার হয়ে থাকে ফন্ট অসাম থেকে। তো ফন্ট অসাম থেকে যখন আমরা ইউজ করে থাকি, আমি এক কাজ করি, আমার মোবাইল ইন্টারনেট ইউজ করি, সেটা তো আর স্লো হবে না। হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন কথা? জি ভাইয়া। ওকে। সো আমি মোবাইল থেকে কানেক্ট করছি, এখন আশা করি আর ইন্টারনেটের ব্যান্ডউইথ আমাকে ডিস্টার্ব করবে না। সো আমরা আইকনে যাই, এখানে আইকনে চলে আসছি, এখানে অনেক ধরনের হাজার হাজার ধরনের আইকন আছে। এই আইকনগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব। এই যে ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে যেরকম এই যে আইকন দেখতে পাচ্ছি মার্কার, তারপরে এখানে একটা আলাদা করে চিঠির আইকন, এইখানে আর একটা সিম্বল মোবাইল ফোনের, এইখানে একটা ঘরের। তো এই সবগুলোই হচ্ছে বেসিক্যালি আইকন হিসাবে ব্যবহার হয়ে থাকে। এখন কথা হচ্ছে, এইটা তো একটা কোম্পানির ফন্টঅসাম.com-এর। এখন এই ফন্ট অসামের যে আইকন আছে, সেটা আমাদের ওয়েবসাইটে যখন আমরা ব্যবহার করব, সেটা কেন আসবে? এটা লিঙ্ক করতে হবে। এই লিঙ্কগুলো করে থাকি হচ্ছে আমরা আমাদের এই হেড ট্যাগের ভিতরে লিঙ্কের মাধ্যমে। সো কী ধরনের জিনিসপত্র আমরা লিঙ্ক করি? আমরা অনেক কিছুকেই লিঙ্ক করি আমাদের ওয়েবসাইটে। তার মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে স্টাইল বা সিএসএস। এইটা আমাদের আজকের ক্লাসের সেকেন্ড সেশনে থাকার কথা, আমি শুরুতেই দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যেইভাবে ঠিক একটা HTML ফাইল ওপেন করছি, ঠিক তেমনিভাবে আমরা একটা স্টাইলেরও ফাইল ইউজ করব, যেটাতে আমরা স্টাইলের কোডগুলো লিখব, এবং এটার নাম দেব হচ্ছে style ডট সিএসএস রাখতে হবে ম্যান্ডেটরি, কিন্তু সামনের অংশের নাম আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন। এটা আপনি চাইলে আপনার নাম দিয়ে রাখতে পারেন, আদিল ডট সিএসএস। এই প্রথম নামের অংশে কিছু যায় আসে না, ইম্পর্টেন্ট হচ্ছে ডট সিএসএস এর এই অংশটুকুতে। সো আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করি, স্টাইল ডট সিএসএস ইউজ করি। পারমিশন চাচ্ছে চেঞ্জের, ইয়েস দিলাম, চেঞ্জ হয়ে গেল। সো এটা এখন ওপেন করলাম ব্র্যাকেটসে। সো সেম একইভাবে ব্র্যাকেটসের মধ্যে যদি আমরা চেক করি, দুইটা ফাইল আছে এখানে আমাদের, একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস আর একটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং স্টাইল ডট সিএসএস, এই দুইটা ফাইল কিন্তু আলাদা আলাদা ফাইল। এখন এইখানে যখন কোনো কোড লিখব, সেটা এই ফাইলের ওপর যে অ্যাপ্লাই হবে, সেটাই আমরা এখানে লিঙ্কের মাধ্যমে এস্টাবলিশ করব, অর্থাৎ এই ফাইলটার সাথে এই ফাইলটাকে কানেক্ট করব। কানেক্টিংটাকেই ব্যবহার করা হয়ে থাকে লিঙ্কের মাধ্যমে। সো আমি আবার করে দেখাই লিঙ্ক কীভাবে ইউজ করতে হয়। লিঙ্ক ব্যবহার করতে হয় হেড ট্যাগের মধ্যে, এবং লিখবেন হচ্ছে লিঙ্ক, দেন কিবোর্ড থেকে প্রেস করেন লিঙ্ক, ট্যাব বাটন প্রেস করেন, অটোমেটিক্যালি সেটা নিয়ে নেবে। কী কী জিনিস লাগবে? রিলেশনশিপ, REL মানে হচ্ছে রিলেশনশিপ। রিলেশন কি? এই লিঙ্কটা আমরা অ্যাকচুয়ালি কিসের কী ধরনের রিলেশন এস্টাবলিশ করবে, সেটা স্টাইলের সাথে রিলেটেড করবে। href, এটা হচ্ছে রেফারেন্স, হাইপার রেফারেন্স। রেফারেন্স মানে কি? এই ফাইলের লোকেশন। আমরা বিভিন্ন আপনারা ধরেন এই যে এক্সেল যে ব্যবহার করেন, ভিলুকআপে আপনারা রেফারেন্স ইউজ করেন না, যে কোন জায়গা থেকে ডেটা আনবে। সো এই রেফারেন্সটা হচ্ছে সেটা। সো রেফারেন্সের মধ্যে এখানে ইনভার্টেড কমা থাকে। সো ইনভার্টেড কমার মধ্যে আমরা আনতে চাই কি থেকে? আমাদের ফোল্ডারের নাম কি ছিল? সিএসএস, রাইট? সো সিএসএস ফোল্ডারের মধ্যে ঢুকলাম, তারপর একটা ব্যাকস্ল্যাশ, এরপরে আমাদের ওই যে ফাইলের নাম স্টাইল ডট সিএসএস কানেক্ট হয়ে গেল। এখন আমরা স্টাইল ডট সিএসএস এ যা যা অ্যাপ্লাই করব,
সেগুলো এখানে এই ফাইলের সাথে কানেক্ট হয়ে গেছে। সেম একইভাবে এই লিঙ্ক দুই ধরনের ব্যবহার করা যায়, একটা হচ্ছে সিডিএন আর একটা হচ্ছে লোকাল ফাইল। সিডিএন মানে হচ্ছে এটা অনলাইনে থাকে, আপনার ফাইলের সাথে কানেক্ট করার জন্য আপনাকে আলাদা করে ডাউনলোড করে আপনার সার্ভারে আপলোড করতে হবে না, এটা অনলাইনে দেয়া থাকে, আপনি সেখান থেকে শুধু কানেক্ট করে দিবেন। ধরেন এই আইকনটা যদি আমরা ইউজ করতে চাই আমাদের ওয়েবসাইটে, তাহলে কি করতে হবে, আমাদেরকে এই ফন্ট অসামটাকে কানেক্ট করতে হবে। সো ফন্ট অসাম দুই ধরনের ভাবে কানেক্ট করা যায়। আমরা যদি ব্যাক করি, এখানে আমরা 5.5-এ আছি, ফন্ট অসামের এখান থেকে আমরা যদি চেক করি লাইব্রেরি কি অ্যাভেলেবেল কিনা। সো লাইব্রেরি, ফন্ট অসাম লাইব্রেরি দিয়ে সার্চ করলাম, দেখি আসে কিনা। ইয়েস, ফন্ট অসাম লাইব্রেরি। আমি এই লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিডিএন ভার্সনস, মানে হচ্ছে অনলাইন ফাইল। ফাইলটা আপনাকে ডাউনলোড করতে হবে না, অটোমেটিক্যালি এখানে দেয়া আছে, আমরা শুধু কানেক্ট করব। এখান থেকে কোন ভার্সনটাকে আমরা সিলেক্ট করতে চাই, কোন ভার্সনটাকে অ্যাপ্লাই করতে চাই, সেটা এখান থেকে সিলেক্ট করব, করে দেন সেখান থেকে আমাদের দরকার কি স্টাইল ফাইল, স্টাইল সিলেক্ট করলাম। এবং একটা জিনিস মনে রাখবো, আমরা সবসময় মিন যেটা থাকবে সেই ফাইলটা ইউজ করব। তো আসি, এখানে কি আছে আমাদের, এই যে fontawesome.min.css, ভার্সন নাম্বার কত, 15.3। তো এটাকে আমরা এখান থেকে কপি দিলাম, এটাকে ডিরেক্ট এখান থেকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করেও কপি করতে পারবো, অথবা এই যে বাটন আছে এই বাটনে ক্লিক করেও কপি করতে পারবো। তো আসলাম আমাদের ওয়েবসাইটে, আবার লিঙ্ক ক্রিয়েট করতেছি, লিঙ্ক লিখলাম, ট্যাব দিলাম, href-এর ভিতরে আমরা এখন ওই যে লোকাল যে ফাইলটা কানেক্ট করছিলাম সেটার পরিবর্তে কি করলাম, সিডিএনটাকে কানেক্ট করলাম এখান থেকে। ওকে, ওকে, ঠিক আছে, চলে আসছে আমাদের এখানে লিঙ্ক, স্টাইল, href-এর ভিতরে। ও সরি, এখান থেকে এই অংশটুকু ডুপ্লিকেট হয়ে গেছে, href, এখানে একটা ইনভার্টেড কমা হবে। ওকে, ডান, নিয়ে নিছে। তো আমরা এখান থেকে যখন কপি করছিলাম এটা পুরোটা সহ চলে আসছিল। যদি শুধু এই অংশটা ডিরেক্ট কপি করতাম তাইলে এই href-এর মধ্যে দিলেই হইতো। লাইকওয়াইজ যদি এই href-এর ভিতরে থাকি, আমি এখান থেকে এতটুকু যদি দিই তাতেও আমাদের কাজ হয়ে যাবে। সো এতটুকুই রাখি আমরা, অতিরিক্ত লেখার প্রয়োজন নেই। রিলেশন কি, স্টাইল শিট কি কানেক্ট করতেছি, একটা ফন্ট অসামের লাইব্রেরি কানেক্ট করতেছি, যেখান থেকে আমরা আইকনগুলো আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো। সো সেভ করলাম। মানে ভাইয়া এটা যদি আমি লিংক করে রাখি তাহলে আমার এই পুরোটা ওয়েব ডিজাইন করতে গেলে যখন যেখানে আইকন দরকার হবে আমি নিতে পারবো, রাইট, এরকম কিছু? রাইট, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, সো ফন্ট অসামের আমরা ফাইল ইউজ করছি। হ্যাঁ সেটাই। হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে আমি না এই জিনিসটা ভুলে যাই, ওই যে আপনি যে একটা ফোল্ডার যে স্টাইল সিএসএস যেটা ক্রিয়েট করলেন ওইটা ক্লিক করার পরে আপনার যেরকম ওই যে ভাইয়া ওই যে ট্যাগ ব্র্যাকেটটা আসে, আমার এটা আসে না, বা এটা কিভাবে আনতে হয় আমি সেটা না জানি। কোন অংশটা আমি আরেকবার করি। বুঝতেছি না। ফর एग्जांपल ধরেন লিংকের ভিতরে ছিলাম, এই জায়গার কথা হ্যাঁ, বলতেছেন। যেমন আপনি এখানে ইনডেক্স, না ভাইয়া এই যে সাইডে index.html আপনি যে আগে ক্রিয়েট করলেন, যে ফোল্ডারে গিয়ে যে ক্রিয়েট করলেন, এই যেগুলো গত ক্লাসে যেমন আমরা ক্রিয়েট করছিলাম index.html, এটা ক্রিয়েট করলাম না, তো ওইটাতে ক্লিক করলেই তো ভাইয়া ওই যে ব্র্যাকেটস এর ওই পেজটা আসার কথা, কিন্তু আমার এটা আসছে না কেন ভাইয়া? আমার হচ্ছে গিয়ে ওই ব্রাউজার ওইটা ওপেনই হয়, বাট ব্র্যাকেটস এর মধ্যে আপনার যেমন এটা হচ্ছে, এটা সিলেক্ট অবস্থায় রাইট বাটনে ক্লিক করে দেন ওপেন উইথ ব্র্যাকেটস। হ্যাঁ আমার আসে, যেমন ওই যে index.html আসছে, কিন্তু এখানে তো এত কিছু লেখা, আমি তো এত কিছু লিখি নাই। ওকে, সো আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু দেখে সমাধান করে দিই। দেখান, আপনার স্ক্রিন শো করেন। শাহানুল, সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারতেছেন তো? আজকের ক্লাসের পরে কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে, তো খুব কেয়ারফুলি মনোযোগ দিয়ে শিখেন যাতে নেক্সট ক্লাসে আপনারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে পারেন।
আজকে আমরা HTML এর ট্যাগ নিয়ে অনেক কথাবার্তা বলবো, প্রচুর পরিমাণে ট্যাগ ব্যবহার করব আজকের ক্লাসে। হ্যাঁ দেখা যাইতেছে। হ্যাঁ, আপনার স্ক্রিন আসছে, ই করেন আপনি। আচ্ছা আপনার- এই যে হুম এই যে এটা যদি আমি এখন ক্লিক করি, হুম হুম এটা ক্লিক করলাম, আমার ওপেন হইলো, এই যে হুম। পেজটা ওপেন হইলো, বাট আপনি যেখানে ভাইয়া এডিট করতেছেন এই যে ব্র্যাকেটস এর এই জায়গাটার মধ্যে, ওইখানে ভাইয়া তো এরকম আমি তো এত কিছু লিখি না, এই যে index.html আপনি এগুলা ভাইয়া। ভুল ফাইলে আছেন। এই যে যেটা ওপেন হয়ে রয়েছে এটা একটা ডেমো ফাইল, আপনি এটা ক্লোজ করেন। আমি ক্লোজ করবো ভাইয়া এটা, এখানে কি রাইট ক্লিক করে কিছু করবো না? কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করেন, যেভাবে ফাইল ক্লোজ করে বিভিন্ন অ্যাপ্লিকেশনসের। কন্ট্রোল ধরে হ্যাঁ, ডাব্লিউ প্রেস করলাম। করেন, চলে গেছে। এবার আপনার যে ইন্ডেক্স হ্যাঁ। ফাইলটা আছে সেই ফাইলটাতে যান, ওই ফোল্ডারের ভিতরে ঢুকেন, এখানে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ব্র্যাকেটসে ক্লিক করবেন। দেন ওপেন উইথ ব্র্যাকেটসটাই আমার হচ্ছে ভুলে এই যে- গেছিলাম যে ওপেন উইথ ব্র্যাকেটস। এই যে আসছে, আপনি এখন মিলাই দেখেন, আপনি যা লিখছেন ওইখানে তাই আছে। হ্যাঁ 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 ক্লিয়ার? জি জি। সো খুব কঠিন না, সহজই। সাইডে এসে রিফ্রেশ করি। ওকে, এটা এখানে ভার্সনে প্রবলেম করছে। ভার্সন 5. ওকে, এটা ইউজ করতে পারবো না, আমরা কানেক্ট করছি 5.15। সো আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে এমন আইকন যেটা অ্যাকচুয়ালি ইসের সাথে সাপোর্ট করে। ফা দিই এখানে, ফেসবুক। ওকে, ভার্সন কনফ্লিক্ট করতেছে, তো ভার্সনটাকে একটু ঠিক করে আসি আমরা। এটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরস, এই জায়গাটায় অনেক সময় এই প্রবলেমটা হয়। এটা যে কোনো ইসের ক্ষেত্রে, অনলাইনের কার্যক্রমের ক্ষেত্রে আপনাকে সবসময় জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভার্সন সিমিলার না হলে তখন এই প্রবলেমগুলো করবেই। সো আমরা লোকাল ফাইলই ব্যবহার করি আগে প্রথমে। আমাদের ডাউনলোড করলাম ফন্ট অসাম, ডাউনলোড দিছি, ডাউনলোড ফন্ট অসাম ফর ফ্রি ফ্রম দ্য ওয়েব। সো আমি এটা দিলাম, ডাউনলোড দিলাম। আমাদের কি দরকার ছিল? min.css। সো এটা তো আইবি ডাউনলোড হচ্ছে, ফাইল তো চাই না। আমরা যাব হচ্ছে 4-এ হ্যাঁ আমি font.min.css। তাহলে বুঝবো কিভাবে যে আমার এই ভার্সনটা লাগবে? এটা যখন অ্যাপ্লাই করবেন তখন অটোমেটিক্যালি আপনার এটাকে যদি কাজ না করে বুঝে নেবেন, তাইলে আপনার ওই ভার্সন সাপোর্ট করতেছে না। আচ্ছা তাহলে মানে এটাই এই যে। এভাবেই আর কি বুঝতে হয়, অন্য কোনো ওয়ে নাই? অপশন নাই। আমি এই যে আচ্ছা। যে আইকন ব্যবহার করতেছি, যেমন আমার এখানে কি লিখছি, হ্যাঁ ফা ফেসবুক, রাইট? সো এটা এফএবি দেওয়া মানে হচ্ছে পরের ভার্সনের জন্য কাজ করবে, 4-এ কাজ করবে না। আর 4টা হচ্ছে ফ্রি, এটা সবার জন্য অ্যাপ্লিকেবলস। সো আমি 4 ইউজ করলাম। এখন দেখেন এই যে ফেসবুক লিখছি, অটোমেটিক্যালি আমার ফেসবুকের আইকন চলে আসছে না এখানে, দেখা যাচ্ছে? খুব ছোট যদিও। জি। হ্যাঁ ভাই দেখা যাইতেছে। এটাকে ওকে, এখন আসেন যদি আমরা এটাকে চেঞ্জ করি, ফেসবুকের জায়গায় যদি টিউব লিখলাম ইউটিউব, চেঞ্জ হয়ে গেছে। টুইটার আর কি আছে, হোয়াটসঅ্যাপের বানান ভুল করছি।
এটাও না। তো না, এই হোয়াটসঅ্যাপের বানান ভুল হচ্ছে। লিঙ্কে দিন, হ্যাঁ লিঙ্কডইন আছে। মানে যেই আইকনই আপনি ইউজ করতে চান না কেন সেটা আপনি আইকন ইউজ করতে পারবেন। এখন এই যে আইকনটা আপনার ওয়েবসাইটে ডিসপ্লে হচ্ছে, এটার রিজন কি? এটার রিজন হচ্ছে এই যে ফাইলটা আপনি এখানে লিঙ্ক করে রাখছেন সেটার জন্য। আমি মুছে দিলাম, এখানে লেখা তো চেঞ্জ হয় নাই, কিন্তু এটা যখন মুছে দিছি গায়েব হয়ে গেছে, এটা নাই। কেন কাজ করতেছে না যদি চেক করেন আপনি দেখবেন যে এখানে আপনার ওয়েবসাইটের ভিতরে এই জিনিস আছে ঠিকই, কিন্তু সেটা ডিসপ্লেতে নাই কেন? কারণ হচ্ছে এই যে রিসোর্স, আমি যে ফন্টসামের রিসোর্স ব্যবহার করতেছি সেটা কোথা থেকে আসবে সেই জায়গাটা আমি লিঙ্ক করি নাই। সো এটা হচ্ছে লিঙ্কিংয়ের কাজ। সো আজকে একটা ট্যাগ আমরা ক্লিয়ার। প্রথম হেডের ভিতরে আমরা মেটার কাজ ক্লিয়ার, মেটা ট্যাগ। টাইটেল ট্যাগের কাজ ক্লিয়ার। মেটা 4 ধরনের, সেটা এসইওর জন্য আমরা ব্যবহার করে থাকি। তারপর আরেকটা ট্যাগ আমরা ক্লিয়ার হইলাম, সেটা হচ্ছে লিঙ্ক। লিঙ্ক দুইভাবে করা যেতে পারে, একটা লোকাল ফাইল, একটা হচ্ছে সিডিএন ফাইল। সিডিএন মানে হচ্ছে ক্লাউডে থাকা ফাইল, যেটা অলরেডি অনলাইনে আছে, আমাদের সার্ভারে না, যাদের রিসোর্স আমরা ইউজ করতেছি তাদের সার্ভারে। সো ওই রিসোর্স এখানে কানেক্ট করার কারণে আমাদের এখানে ভিতরে বডির ভিতরে যা আমরা ইউজ করতে চাই সেগুলো আমাদের এখানে ইউজ করতে পারবো আমরা। এই যে লিঙ্ক এখান থেকে চলে আসছে, লিঙ্ক সিডিএন আমরা ব্যবহার করতেছি ফন্টসাম। সো এটা ফন্টসামকে আমরা তাইলে এখন সিডিএন বাদ দিয়ে আমরা লোকাল ফাইল ব্যবহার করা দেখি, যে লোকালি আমরা ব্যবহার করতে পারবো কিনা অ্যাকচুয়ালি। সো ফন্টসামের যদি এখানে থাকি, আমরা ফন্টসামের যে ভার্সন আছে এখানে 4 ইউজ করলাম। ফন্টসাম এখানে যখন আমরা থাকবো এখান থেকে তখন আমাদেরকে দেখাবে যে ফন্টসামের এটা পুরনো ভার্সনসের ফাইল। সো পুরনো ভার্সনসের ফাইলের মধ্যে এখানে হচ্ছে আইকন। এখান থেকে যে কোনো আইকনকে যদি আমরা কপি করি এখন আমাদের এই আইকনগুলো ব্যবহার করা সহজ হবে। লেটস ট্রাই যে এটা অ্যাকচুয়ালি এটা কাজ করে কিনা। আমরা তো 4 ইউজ করছিলাম। কপি পেস্ট সেভ, আসলাম সাইডে। ওকে, এখানে এটা মুছে ফেলছি না। সেভ পেস্ট। অ্যাড্রেস বুক ও নিচ্ছে না, এটাও সেম 4.7 এটা ইউজ করতেছে ভার্সন, ইয়েস 4.7 ইউজ করতেছে, আর আমরা কানেক্ট করে রাখছি অনলি 4। সো এই যে ভার্সন কনফিগশনস, এই ভার্সন কনফিগশনের কারণে ওয়েবসাইটের এই জিনিসগুলো সামটাইমস প্রবলেম করে। আমরা আমাদের মতো করে আমাদেরটা ব্যবহার করব। এখন আমি আমার কাছে ডাউনলোড করা যে ফাইল আছে সেটা কিভাবে আপনি ডাউনলোড করতে পারেন এখন যদি শুধু সেটা দেখাই। ফন্টসামেরটা, ফন্টসামের লাইব্রেরি থেকে তো আমরা সিডিএন নিতে পারি, কিন্তু যদি কোনো কারণে আমাকে ব্যবহার করতে হয় যে আমি চাই এটাকে ডিরেক্টলি ডাউনলোড করে ব্যবহার করব, সো এইখানে হচ্ছে সেই ডাউনলোড অপশনস দেওয়া আছে। আমরা ডাউনলোডে গেলে দেন একটা ফাইল ডাউনলোড হবে। এই ফাইলটা এই ভার্সনের সাথে কানেক্টেড। আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি যে কোনটা আমরা ব্যবহার করতে চাইবো, কোনটা চাইবো না। ওল্ড ভার্সনস, আমাদের ওল্ড ভার্সনস 4.7 ওল্ড ভার্সনস, ওল্ড ভার্সন। এটা অনেক পুরনো হয়ে গেছে। 3 ভার্সন 4.7 এখান থেকে গেট স্টার্টেড দিলাম। নো থ্যাঙ্কস, আই উইল জাস্ট সে ওকে উইথ, এখানেও সেম সিডিএন আছে। আর এখান থেকে যদি ডাউনলোডস,
এই হচ্ছে ডাউনলোড বাটনস। ডাউনলোড হয়ে যাচ্ছে 4.7 ফাইল। স্টার্ট ডাউনলোড দিলাম, ফাইল ডাউনলোড কমপ্লিট। আমরা যদি আমাদের পিসিতে আসি, যেই জায়গায় ডাউনলোড হচ্ছে কম্প্রেসডের ভিতরে, এই হচ্ছে ফন্ট অসাম ফাইল চলে আসলো। ফোল্ডারের ভিতরে আমরা কি পাচ্ছি, এই যে ফন্টস। এই ফন্টসগুলো আমাদের ওয়েবসাইটে ব্যবহার হচ্ছে। আমাদের দরকার সিএসএস। সো আমরা কি করব, ফন্ট অসাম min.css এই ফাইলটাকে নেব। সো এটাকে আমরা রাখবো কোথায়, আমাদের যে সিএসএস এর যে ফোল্ডার ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম। এখানে চলে আসলো ফন্ট অসামসের ফাইল। এগুলোকে ক্লোজ করে দিই। এখন আসি আমাদের ওয়েবসাইটসে। সো ওয়েবসাইটসে আমরা চিন্তা করলাম যে না, আমি আর সিডিএন ইউজ করব না। সিডিএন ইউজ করার রিস্কি, এটা যে কোনো সময় কাজ বন্ধ করে দিতে পারে। সো বেটার আমি আমার এখান থেকে ডিরেক্টলি লোকাল ফাইল ব্যবহার করব। লিঙ্কে থাকলাম। এখন আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে ছিল ফন্ট অসাম min.css, কানেক্ট হয়ে গেছে। সো একটু আগে যে ফাইলটা আমরা ডাউনলোড করছি, এটা ছিল সেই ফাইল, যেটাকে যদি ওপেন করি আপনি চেক করলে এখান থেকে দেখতে পাবেন যে এটার ভিতরে প্রচুর পরিমাণে এরকম আইকনগুলোকে ডিজাইন করে রাখা আছে। আমাদেরকে কিছু করতে হচ্ছে না। সো এতটুকু ক্লিয়ার লিসা? ক্লিয়ার? মানে এখন আপনারা এই লিঙ্ক করতে পারবেন ফাইল ডাউনলোড করে। ডাউনলোড করে লোকাল ফাইল ইউজ করা অথবা সিডিএন ইউজ করা, এই দুটোটা কানেক্ট করতে পারবেন তো ওয়েবসাইটের সাথে? আরেকবার দেখলে ভালো হতো ভাইয়া। ওকে, সো আরেকবার করে দেখাচ্ছি। ফন্ট অসামে ছিলাম, আমাদের দরকার যেই ভার্সনের ফাইল সেই ভার্সনে গেলাম। এইখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোথায় ডাউনলোডের অপশনস দেওয়া আছে। সো ডাউনলোড গেট স্টার্টেড দিলাম। আমরা লেটেস্ট ভার্সনে যেতে চাই না, আমরা পুরনো ভার্সনেই থাকবো। তো সেখান থেকে আসলে পরে এই যে এখান থেকে দেওয়া আছে ডাউনলোড অ্যান্ড কাস্টমাইজ। ডিরেক্টলি আমরা ফাইলটাকে কপি করে আমাদের এই সিডিএনও ইউজ করতে পারি, অথবা এখান থেকে ডাউনলোডও করে নিতে পারি। সো ডাউনলোড দিলাম, ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড হইল, এটা আমাদের এই ফোল্ডারে চলে আসলো। এবার এটাকে আনজিপ করি, এক্সট্রাক্ট হেয়ার। সো আনজিপ হয়ে গেছে ফন্ট অসামস। ফন্ট অসামের মধ্যে আমাদের দরকার ছিল হচ্ছে শুধুমাত্র সিএসএস এর ফাইলটা। সো ফন্ট অসাম .min.css আমরা এই ফাইলটা নিব, উপরেরটা নিব না, নিচেরটা নিব, কারণ নিচেরটার ফাইল সাইজ ছোট। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময়, যখন আমরা ওয়েবসাইট ডিজাইন করব, আমাদের ফাইলের সাইজ কোনোভাবেই যাতে বড় না হয়, সব সময় ট্রাই করব ছোট ছোট জিনিস ইউজ করতে। এতে কি হবে, আমাদের সার্ভারের স্পেস কম লাগবে। পার্থক্য কি শাহানুল? মানে মেইন ফাইলটা আর min.css এই দুটো ফাইলের মধ্যে সাইজের পার্থক্য ছাড়া আর অন্য কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ, কোডের কোনো পার্থক্য নাই। সাইজের পার্থক্যগুলো হওয়ার পেছনের রিজন হচ্ছে, আমরা যখন এই যে কোড লিখতেছি, এখানে মাঝখানে অনেক সাদা স্পেস আছে না, প্রত্যেকটা হোয়াইট স্পেস। সো এই হোয়াইট স্পেসগুলো অ্যাকচুয়ালি সাইজ দখল করে। min.css ফাইল যখন হয়, সেই ফাইলটা সেম জিনিসই থাকে, কিন্তু হয় হচ্ছে এরকম, ওইগুলো হয় হচ্ছে একেবারে কোনো প্রকার আননেসেসারি কোনো হোয়াইট স্পেস সেগুলো থাকে না। সো যার কারণে কি হয়, ফাইলের সাইজটা ছোট হয়। আর ফাইলের সাইজ যখন ছোট হয়, তখন ওয়েবসাইট তাড়াতাড়ি লোড হয়, ওয়েবসাইট খুব ফাস্ট লোড হতে পারে। আপনার ফাইলের সাইজ যত বেশি হবে, এরকম স্পেস যত বেশি থাকবে, সেটা লোড হতে কি করবে, সময় বেশি নেবে। সো দেখেন, এই যে আমি যখন এটা লিখলাম, আমি যদি আসেন এখান থেকে স্প্লিট উঠাই দিই, দেখেন সব একেবারে সিঙ্গেল লাইনে লেখা না, কাজ করবে, সেম জিনিসই কাজ করবে, কাজে কোথাও কোনো প্রবলেম নাই, ঘাটতি নাই। ইনফ্যাক্ট আমরা প্রফেশনাল যারা কাজ করি, আমরাও যখন ক্লায়েন্টকে কোনো কিছু ডেলিভার করি HTML এর, তখন আমরাও সেম কাজটা করি, এখানে কোনো রকম স্পেস রাখি না একটা রিজনে। প্রফেশনাল ডিজাইনার ছাড়া এই ফাইল অন্য কেউ আর কিছু করতে পারবে না, আমাদের সিকিউরিটির জন্য। সো তাকে যদি কোনো ধরনের ফার্দার এডিট করতে হয়, যাতে আমার কাছে আসে।
অর প্রফেশনাল ডিজাইনার যাতে হায়ার করে। আর প্রফেশনাল ডিজাইন অ্যাকচুয়ালি ফ্রিতে বা সস্তায় কাজ করে না। সো যখন সস্তায় কাজ করে না তখন অ্যাকচুয়ালি তারা ডিমান্ড ঠিক থাকে। এগুলো অ্যাকচুয়ালি মার্কেট ডিমান্ড বা অনেক কিছু, এগুলোর পিছনে রিজন আছে। টেকনিক্যাল রিজন তো আছেই, পাশাপাশি প্রফেশনাল রিজনও আছে এগুলোকে এইভাবে ডিজাইন করে। সো আমরা সুন্দরভাবে আমাদের জিনিসপত্রকে সাজাইলাম, লিঙ্ক করলাম। সো লিঙ্কের ব্যাপারটা ক্লিয়ার, মেটা ক্লিয়ার। মেটার ভিতরে ভিউপোর্টের কাজ কি, অথরের কাজ কি, কিওয়ার্ডস অ্যান্ড ডেসক্রিপশনস এগুলোর কাজ কি, সাথে টাইটেলের কাজ কি, এগুলো আপনারা প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছেন। সো আমার বিশ্বাস যে এখন থেকে আপনারা যে কোনো ইন্ডেক্স বা HTML ফাইল ক্রিয়েট করলে কমনভাবে এই জিনিসগুলো সবসময় রাখবেন এবং প্রত্যেকটা ফাইলে সেম জিনিস ইউজ করবেন। ধরেন একই কোম্পানির জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছেন, তার 20টা 25টা 30টা HTML ফাইল হবে। সো প্রত্যেকটা ফাইলের ভিতরে এই সেম জিনিসকে কপি করে রেখে দিবেন, কারণ আমরা স্টাইল করব বা ডিজাইন করব একটা সিঙ্গেল জায়গায়, বাট কাজ করবে সবগুলো ফাইলেই। এই জন্যই অ্যাকচুয়ালি আমরা এই লিঙ্ক ব্যবহার করে থাকি। ওকে, তাহলে কি আমি সামনে আগাইতে পারি? জি ভাইয়া। ওকে গ্রেট। সো আমরা এবার হচ্ছে কি আমাদের মূল কাজে আসি। এতক্ষণ ধরে সাপোর্টিভ জিনিসপত্র দেখলাম আমরা প্রচুর পরিমাণে। এখন হচ্ছে কি আমাদের এখানে আমরা ডিজাইন করার আগে আমরা নর্মালি একটা ওয়েবসাইটের, চলেন আমরা একটা স্যাম্পল দেখি, একটা স্যাম্পল ওয়েবসাইটটাকে নেই। স্যাম্পল ওয়েবসাইট আমরা ডিজাইন করার আগে কীরকম হয়, ডিজাইন ছাড়া ওয়েবসাইট বানাবো, মানে কোনো কালার ইউজ করবো না, কিছু ইউজ করবো না, শুধু কন্টেন্ট ইউজ করতে থাকবো। কন্টেন্ট বা এলিমেন্ট যেগুলো থাকবে সেইগুলো ইউজ করতে থাকবো। সো এই হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা করতে গিয়ে আমরা কি কি জিনিস ব্যবহার করছি এখানে, একটা উপরের একটা বিশাল অংশ জুড়ে আমরা একটা ডিজাইন ইউজ করছি, বাট তার আগে ইউজ করছি কি একটা লেখা। সো এই লেখাটা আমরা লিখবো কিভাবে? এই লেখাটার জন্য আমরা প্রথমে বলছিলাম না সবার আগে যে একটা ডিভ নেব। ডিভ মানে কি একটা সেকশন, নিয়ে নিলাম একটা ডিভ। সো এই ডিভটার ভেতরে আমরা নিতে চাই একটা H1। H1 এর কথা মনে আছে? হেডলাইন। হেডলাইন। সো হেডলাইনের 6টা ধরন হয়, 6 ধরনের হয়। H1 হচ্ছে সবচাইতে বড়। সো H1 দিলাম। H1 এর ভিতরে দিলাম হচ্ছে এটা ওয়েব ডিজাইনার, বা এই যে লেখাটা আছে এটাকেই ধরেন আমি দিলাম এইখানে। ভাইয়া হ্যাঁ বলেন। আমার স্ক্রিন ল্যাগ করতেছে, মানে আপনি লিখতেছেন কিন্তু এটা অনেক পরে আসতেছে, আঁকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখানেও ভাইয়া। ওকে, এটা ওই যে সেম একই রিজন, ইন্টারনেটের স্লো হয়ে গেছে। 27 সেকেন্ড। এখন কি ক্লিয়ার? আপনি একটু ইস্যু চেঞ্জ করেন, স্ক্রিনটা চেঞ্জ করেন তাহলে লিখতে বুঝবো। থাকুন, হ্যাঁ আমরা হ্যাঁ। বুঝতে পারবো পরে। এবার হইতেছে ভাইয়া, দেখতেছি। এবার ঠিক আছে। ওকে, নাও স্ক্রিন আসছে আপনাদের কাছে? হ্যাঁ ভাইয়া। এখনো আসে নাই। সো H1 আমাদের একটা কি ছিল? আসছে ভাইয়া। H1 ছিল একটা ট্যাগ। সো আমরা যেহেতু লেখাটা এখানে অনেক বড়, তাই H1 এর ভিতরে কি করছি, এটাকে নিছি। এখন আমাদের পরের আরেকটা অংশ ছিল ছোট্ট। ধরেন এখানে আমরা এটাকে এইভাবে নাম দেই, সুলতানি ওয়েব ডিজাইন। পরের অংশটা, এটা পরের অংশটা কি দেব, ডিজাইন বাই, রাইট? সো ডিজাইন বাই আমাদের যেহেতু ছোট, তাহলে আমরা এখানে কি করতে পারি, একটা প্যারাগ্রাফই নিতে পারি। প্যারাগ্রাফ নিলাম, ডিজাইন বাই সুলতানি লিখলাম। এখন যদি আমাদের ওয়েবসাইটে আসি, চলে আসছে সুলতানি ওয়েব ডিজাইন। আমি ছোট করি, অ্যাকচুয়ালি এটা অনেক বড় স্ক্রিন, লার্জ স্ক্রিনে নিয়ে গেছিলাম, 100% স্ক্রিন। সো এখন ডিজাইন দেখাচ্ছে কীরকম, সুলতানি ওয়েব ডিজাইন, ডিজাইন বাই সুলতানি। আমরা কিন্তু এখনও কালার ইত্যাদি ডিজাইনে যাইনি, আমরা শুধু লেখাগুলো লিখতেছি যে একটা ওয়েবসাইট অ্যাকচুয়ালি আমরা যখন কাজ করতে থাকি তখন কিভাবে হয়। সো এটা একটা অংশ গেল।
এরপরের অংশের মধ্যে কি আছে, অনেকগুলো মেনু সেকশনস আছে। সো এই যে মেনু সেকশনসগুলো আছে সেটা নিশ্চয়ই তাহলে আরেকটা ডিভিশনের মধ্যে নিছি। তো আমরা কি করব, আরেকটা ডিভিশন নিলাম। সো এবার এই আরেকটা ডিভিশনের মধ্যে এখানে এগুলো কি প্রত্যেকটা আলাদা আলাদা বাটন হিসাবে আছে। সো যেই ট্যাগগুলো আমরা HTML এ শিখতেছি, ট্যাগগুলোর নাম আমি পাশাপাশি লিখে রাখতে থাকি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। টাইটেল, হেড, বডি, মেটা, লিঙ্ক, এখন পর্যন্ত এগুলো দেখছি। পরে আমরা কি দেখতেছি, ডিভ, H1, প্যারাগ্রাফ, আর এখন সাথে দেখব হচ্ছে গিয়ে এ মানে হচ্ছে অ্যাঙ্কর। আমরা বিভিন্ন জায়গায় মাউস নিয়ে, দেখতে পাচ্ছেন? লিসা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া। শাহানুল? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। ওকে, সো আমি আপনাদের স্কাইপে লিখতেছি অ্যাকচুয়ালি যেগুলো আপনাদেরকে করানো হচ্ছে। ডিফ করালাম, H1 করালাম, পি করালাম, A1, অ্যাঙ্কর মানে হচ্ছে আমরা এই যে বিভিন্ন জায়গায় মাউস যখন নিয়ে যাই, মাউসটা কি হয়ে যায়, হাতের আইকন হয়ে যায় না? এই হাতের আইকনটা হওয়ার পিছনে রিজন হচ্ছে এ বা অ্যাঙ্কর ইউজ করলেই তখন এটা হাতের আইকন হয়। এইখানে দেখেন আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে আমরা এই লেখাগুলোর উপর নিলে কি হয়ে যাচ্ছে, হাত হয়ে যাচ্ছে, বাট অন্য কোথাও কিন্তু হাত হচ্ছে না। এটার রিজন হচ্ছে এখানে কি ব্যবহার করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। মানে অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আমি একটা নিলাম, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম। সো অ্যাঙ্কর ট্যাগ মূলত কি করে, লিঙ্ক জেনারেট করে। অর্থাৎ যখন এটাতে ক্লিক করব তখন কোনো একটা ঘটনা ঘটবে, এইটাতে যখন ক্লিক করব কোনো একটা ঘটনা ঘটবে, মানে প্রত্যেকটা জিনিসেরই কি আছে, একটা অ্যাকশন ক্রিয়েট করবে, বিভিন্ন বাটনের মতো। আমি যখন এখানে থাকা অবস্থায় কোনো একটা বাটনে, ওয়েবসাইটে থাকা অবস্থায় কোনো কিছুতে ক্লিক করলে অন্য আরেকটা সাইটে যায়, অন্য একটা লিঙ্কে ওপেন হয়, অন্য একটা পেজ ওপেন হয়, বা একটা বাটন ওপেন হয়। ফর এক্সাম্পল ধরেন এই যে অল কোর্সেস, আমি যখন এখানে ক্লিক করতেছি এটা কি করতেছে, আমাকে অন্য আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। সো ওই যে পেজে নিয়ে যাচ্ছে, এই পেজটা কোত্থেকে আসে, সেটা হচ্ছে এই href-এর ভিতরে। একটু আগে আপনারা যেটা দেখছেন এখানে, এই যে লিঙ্ক ক্রিয়েট করার সময় ফাইলটাকে আমরা কানেক্ট করছি, সেম একইভাবে কোনো লিঙ্ককে কানেক্ট করতে হলে এর ভিতরে href-এর ভিতরে আমরা এটা ইউজ করব। সো এখানে আমরা কি করলাম, এটার ভিতরে দিয়ে দিলাম হোম। আর HTML এ কপি করতে হয় কিভাবে, আপনি যদি পুরো লাইন কপি করতে চান, খুব সহজ। এখানে কার্সরটাকে লাইনের শেষে রাখবেন, তারপর কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেটেড ডি প্রেস করতে থাকেন, কপি হইতে থাকবে। সো আমাদের এই ওয়েবসাইটে অ্যাকচুয়ালি কয়টা পেজ ছিল, 1 2 3 4 5 6টা। সো আমরা 6টা লিঙ্ক নেব, 3 6। সো প্রথমটা ছিল হোম, পরেরটা হচ্ছে অ্যাবাউট। এটা কিভাবে বুঝলাম না, আর আসতেছে না তো ছবি, আপনি কথার সাথে স্ক্রিনের মিল পাইতেছি না ভাইয়া। আমরা অ্যাঙ্কর ট্যাগ দেখতেছিলাম। তো অ্যাঙ্কর ট্যাগ বেসিক্যালি কি করে, একটা বাটনের টাইপের মতো করে এই যে এখানে হাতের আইকন চলে আসে, এবং এখানে অ্যাঙ্কর ট্যাগ যখন আমরা ইউজ করি href অপশনসটা চলে আসে। আর যে কোনো এই HTML এর সুবিধা হচ্ছে যে আমরা যখন এই যে এখানে আসি, এখানে ডুপ্লিকেট কিভাবে করবেন বা কপি পেস্ট কিভাবে করবেন পুরো লাইনটাকে, এটাকে আলাদা করে কপি পেস্ট এভাবে দরকার নাই। লাইনের শেষে হচ্ছে সিলেক্ট করব শুরু না, শুধু কার্সরটা রাখবেন, রেখে কন্ট্রোল ডি চাপ দিবেন, এটা কপি হয়ে যাবে। যা কন্ট্রোল ডি, হ্যাঁ, ডুপ্লিকেশনের ডি। সো ওইখানে আমরা যদি আমাদের ওয়েবসাইটের স্যাম্পল যে ডিজাইনটাকে আমরা করার চেষ্টা করতেছিলাম সেটাতে যদি আসি, তাহলে এখানে কি ছিল, হোম, অ্যাবাউট, ফটোস, কন্ট্যাক্ট, লিঙ্কস অ্যান্ড ব্লগস। তাহলে আমাদেরকে এই 6টা এলিমেন্টস লিখতে হবে এখানে, হোম, অ্যাবাউট, ফটোস, লিঙ্কস, কন্ট্যাক্ট, লিঙ্কস অ্যান্ড ব্লগ। শেষেরটা ব্লগ লিখলাম সবগুলো, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, লেখা চলে আসছে, লেখা চলে আসলো। এরপরে কি নিয়ে আসছে, একটা ছবি নিয়ে আসছে, রাইট? তো ছবি যখন আমরা আনবো, ব্যবহার করব, সেটা অবশ্যই তাহলে কি আমাদের আরেকটা ডিভ, আমি বলছিলাম যে ওই যে স্লাইডার বা ব্যানারের জন্য আমরা আলাদা করে আরেকটা ডিভ ইউজ করি।
তো আরেকটা div নিলাম। এখন আমরা আরেকটা ট্যাগ শিখতে যাচ্ছি। আমাদের এখনকার যে ট্যাগটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে img, ইমেজের একটা ট্যাগ। সো ইমেজের ট্যাগটা কিভাবে আসবে? আমরা যদি w3 স্কুলে যাই, ধরেন w3 স্কুলসে আছি, এইখানে তো আমাদের সমস্ত ধরনের জিনিসপত্র দেয়াই আছে। আমরা এখান থেকে ডিরেক্ট কপি করে নিতে পারি ইমেজেস, এই যে ইমেজ। সো ইমেজ কিভাবে ব্যবহার করতে হয় এখানে এক্সাম্পল দেয়া আছে। এটার আগে আমাদের দরকার কি? ছবি। এখন আমরা একটা ছবি জোগাড় করি আগে গুগলের মধ্যে। এখন ছবি, আমরা একটা ছবি নিয়ে আসি, নেচার, ব্যানার, ইমেজ লিখলাম। এখন এখান থেকে কোন একটা ছবি যেটা পছন্দ, মন মতো একটা ছবি আমরা এখান থেকে চুজ করি, যেটা দেখতে একটু সুন্দর হবে, এই টাইপের কোনো একটা ছবি, এটার কালার কম্বিনেশন যাতে সুন্দর থাকে। তো এটাকে নেই, পিন্টারেস্ট থেকে আসছে একটা ছবি, এটাকে আগে ডাউনলোড করি আমাদের পিসিতে। এই সাইজ আছে, আর একটু বড় সাইজ দরকার আমাদের। কোত্থেকে কই গেলাম না, আরেক জায়গায় নিয়ে চলে আসছি। না, এটা অনেক ছোট, ফাইটা যাবে স্ক্রিন। এটা ঠিক আছে, সেভ অ্যাজ। কোথায় সেভ করব এটা আমরা? বলেন দেখি। হ্যালো, শুনতে পাচ্ছেন? ইমেজের ফোল্ডারে। ইয়েস, রাইট, ইমেজের ফোল্ডারে। সো ইমেজের ফোল্ডারে গেলাম, এখানে যে কোনো একটা নাম দিই আমরা। এই নামটাও খুবই গুরুত্বপূর্ণ। দিয়ে রাখি, নামটাও ঠিকমতো দিতে হবে, মানে সুন্দর মতো দিতে হবে। হ্যাঁ, কারণ ওই যে সার্চ ইঞ্জিন গুগল এই জিনিসকেও ফলো করে, যে এখানে আমরা কি ব্যবহার করতেছি, কি নাম দিচ্ছি। তো আসলাম এইখানে, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন আমরা এখানে কি নেব? ডিভের ভিতরে একটা ইমেজ ট্যাগ নিব। ইমেজ ট্যাগ মানে হচ্ছে img নিলাম, ট্যাব দিলাম, অটোমেটিক্যালি সব নিয়ে নিল। তো যখন সব নিয়ে নিল, একটু আগে খেয়াল করছি, দেখেন এখানে কি দেয়া আছে। ভাইয়া একটু একটা কোশ্চেন, এই যে আপনি যতগুলা ট্যাগ এখানে বসাচ্ছেন, মানে ট্যাগের প্রথম ওয়ার্ড বা ট্যাগের ওয়ার্ডটা বসা ট্যাব দিতে হয়, তাই না? ট্যাগ প্রত্যেকবারই দিচ্ছি, দেওয়ার কারণে বাকি সব অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, মানে আমরা ফাস্টার ওয়েতে কাজ করতেছি। এটার রিজন হচ্ছে আমরা আমাদের এখানে ওই যে ইমেজ ব্যবহার করে রাখছিলাম, মনে আছে ইমেজের কথা? হ্যাঁ, ইনেট হচ্ছে গিয়ে মানে সবকিছু আমার লিখতে হবে না, আমি যেটা লিখবো ওইটার সাথে বাকিটুকু চলে আসবে। রাইট, কারণ হচ্ছে যখন আমরা ট্যাগ ইউজ করব, ট্যাগের ভিতরে আরো অনেক ধরনের এলিমেন্টস থাকবে। তো ওই এলিমেন্টসগুলোকে আমার যেমন ধরেন সোর্স, অল্টার, তারপর ক্লাস, এই টাইপের আরো অনেক কিছু আছে যেগুলো লিখতে হয়। যেমন এই যে ধরেন ইমেজ, এটার পরে কি লাগতেছে? একটা সোর্স লাগতেছে, একটা অল্টার লাগতেছে। হ্যাঁ, তো আমরা যদি ম্যানুয়ালি লিখতাম, তাহলে ম্যানুয়ালি লিখতে গেলে আমাদের কি করতে হবে? এইভাবে লিখতে হইতো, এসআরসি দিতে হইতো। তারপর সেইখান থেকে আমরা ইমেজটাকে নিতাম, ইমেজ সিলেক্ট করতাম, এরপরে অল্টার একটা সিলেক্ট করতাম, ইকুয়াল দিয়ে আবার ব্র্যাকেট দিতাম, অল্টারের ভিতরে দিয়ে দিতাম একটা নাম, দিস ইজ অ্যান ইমেজ ইউজ ফর ব্যানার অ্যাট, ধরেন সুলতানি দিলাম। তারপর এখন আমাকে ব্র্যাকেট ক্লোজ করতে হবে ট্যাগ ক্লোজের জন্য। সো এই জিনিসটাকে সংক্ষেপে করার জন্য আমরা কি করছি? জাস্ট সিম্পলি img দিয়ে ট্যাব প্রেস করছি, বাই ডিফল্ট সে নিয়ে নিছে। সোর্সের ভিতরে শুধুমাত্র আমাকে কি করতে হবে? এখন সোর্সটাকে ডিফাইন করে দিতে হবে। সোর্সটা কোথায়? ইমেজেস ফোল্ডারে ঢুকলাম, ঢুকার পর এখন আমাদের এই যে অটোমেটিক্যালি এখানে চলে আসছে, ছবি সিলেক্ট করে দিলাম। এই চলে আসলো ইমেজ। এবার রিফ্রেশ করি, দেখেন ইমেজ চলে আসছে।
এগুলো সাইজ বা ওই যে আদার্স জিনিসপত্রগুলো এখন মাথায় রাখার দরকার নাই। আপাতত আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যেই যেই জিনিসপত্র ব্যবহার হয়েছে সেইগুলো আমরা আগে আনি। যেমন এখানে আরেকটা কি আছে, টেক্সট আছে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড। তাহলে এখন কি করতে হবে আমাকে, এইখানে আরেকটা প্যারাগ্রাফ নেই আমি। প্যারাগ্রাফের ভিতরে কি লিখবো, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড। এটা কিভাবে উপরে আসবে সেটা হচ্ছে স্টাইলের কাজ, স্টাইল দিয়ে আমরা সেটাকে উপরে আনবো, কিন্তু আমাদের লেখাটা তো লাগবে। তো আমরা লেখাটা লিখতেছি, তার মানে এটা একটা প্যারাগ্রাফ। এরপরে আসি আমাদের কি আছে, আরও এরকম দুই সাইডে দুইটা তিনটা জিনিসপত্র আছে। তো এই দুইটা তিনটা জিনিসপত্র কি, তাহলে আরেকটা ডিভ, আমরা আরেকটা ডিভ নেই, এখানে নিলাম আরেকটা ডিভ। নেয়ার পরে এইটা একটা সেকশনস, এই যে বাম দিকের যে কলামটা আছে এটা একটা সেকশন, এই যে এটা একটা সেকশন, আর এদিক থেকে এটা আরেকটা সেকশনস, রাইট? তাহলে দুইটাকে আমরা কি করতে পারি, আলাদা করে দুইটা দুইটা ডিভ নিতে পারি। একটা মেইন ডিভের ভিতরে দুইটা ডিভ নিলাম, একটার ভিতরে রাখবো হচ্ছে ওই অংশটুকু, আরেকটার ভিতরে মানে একটাতে হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট, এই দুইটার জন্য। সো লেফটের শুরুতে কি আছে, আমাদের একটা হেডলাইন দেয়া আছে। সো এখানে এটা আমরা H3 নিতে পারি, ওইটার সাইজের চিন্তা করে লরেম ইপসাম দিয়ে দিলাম, চলে আসলো লরেম ইপসাম, কাছাকাছি সাইজ হয়েছে। তো এটা তাইলে H2 দেই, তাহলে কাছাকাছি না, এক্স্যাক্ট সাইজটা ইয়েস, এটা H2 ইউজ করা হয়েছে। এরপরে তাহলে এরপরে কি আছে, একটা প্যারাগ্রাফ আছে, কারণ প্যারাগ্রাফের লেখাগুলো ছোট ছোট হয়, এই যে এই অংশটুকু। সো আমরা কি করলাম, প্যারাগ্রাফের ভিতরে এই অংশটুকু দিয়ে দিলাম। তাহলে আমাদের প্রথম সেকশন শেষ হয়ে গেল, প্রথম অংশ। এরপরে তাহলে কি থাকতে পারে, সেকেন্ড অংশ থাকতে পারে। সেকেন্ড অংশ তো ঠিক একইভাবেই কি আছে, এখানে আরেকটা H2 আছে। H2 এর ভিতরে কি ব্যবহার করা হয়েছে, ক্যাটাগরি ব্যবহার করা হয়েছে, দিলাম ক্যাটাগরি। এখন এইখানে আরও অনেকগুলো লাইন দেয়া আছে, প্রত্যেকটা কি কি আলাদা আলাদা লাইন করা আছে। তো প্যারাগ্রাফ নিলাম, HTML মার্কআপ, এটা একটা প্যারাগ্রাফের ভিতরে রাখলাম। এখন এটাকে কপি করলাম, করে এখন প্রত্যেকটাকে একটা একটা করে ডেটা এখান থেকে রিপ্লেস করতে থাকলাম। জাস্ট ধরে নেন যে এইগুলো আপনারা ক্লায়েন্ট দিয়ে রাখছে, আপনি শুধু সেখান থেকে লেখা বসাচ্ছেন, ডিজাইন আপনি করতেছেন, কিন্তু কন্টেন্ট তো আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে, সেটা তো আপনার থাকবে না। আসি এখানে আমরা দেখেন, এখানে আমাদের কি হয়ে গেছে, সেগুলো চলে আসছে, লরেম এক্সামস, তারপরে পরের ক্যাটাগরিজের পরে কি আছে, রিসেন্ট পোস্ট। তো রিসেন্ট পোস্টও সেম একইভাবে যেহেতু, তাইলে আমরা আর খাটনি বারবার না করে এই পুরো জিনিসটাকে আরেকটা কি করলাম, কপি করলাম এখান থেকে। রিসেন্ট পোস্ট আমাদের একটা হেডলাইন, তাহলে H2 ভিতরে থাকলো রিসেন্ট পোস্ট। আর এরপরে ওয়েলকাম টু দ্য ওয়েব ডিজাইন, এবি ডিজাইন, এটা থাকলো এখানে। কপি পেস্ট করলাম, এখান থেকে আবার কপি করলাম, এটাতে পেস্ট করলাম, এটাতে কপি করলাম, এটাতে পেস্ট করলাম। এখন এখানে একটা গ্যাপ দিয়ে নিচে আর একটা লাইন লেখা আছে, রাইট? সো এটা গ্যাপ দিয়ে করতে পারি, আলাদা করে এখানে আবার নিতে পারি, নিলাম। সো আমরা কি কি ট্যাগ দেখতেছি, এখানে সবই ব্যবহার করতেছি কি, H1 H2 প্যারাগ্রাফ, নতুন করে কিন্তু কোনো ট্যাগ আর আসে নাই, পুরনো সমস্ত জিনিসপত্র। ভাইয়া এই যে ডান বামের যে বিষয়টা, এটা বুঝলাম না, মানে এই যে আপনি এখন যেগুলো লিখলেন সেগুলো তো এক সাইডে, আবার এই প্যারাগ্রাফটা হচ্ছে আরেক সাইডে, বড় যে প্যারাগ্রাফটা এটা হচ্ছে আরেক সাইডে। এগুলো CSS দিয়ে করব, HTML এর ফাংশন ওইগুলো না। HTML এর কাজ হচ্ছে জিনিসপত্র বসানো, মানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট বসাবো হচ্ছে HTML এ, কিন্তু এই যে ডিজাইন, এটা ডানে চাপবে বামে চাপবে, এটার কালার এই হবে, এটা দেখতে এরকম হবে, সেগুলো CSS এর কাজ। তা আমাদের কন্টেন্ট গুলো তো আগে দরকার, তারপরে না ডিজাইন করতে পারবো। কন্টেন্ট গুলো বসাচ্ছি এখন। তাহলে এখানে আমরা লেফট সাইডের একটা ডিভিশনের ভিতরে কি করলাম, আমাদের ওই জিনিসপত্র নিয়ে আসলাম। এবার রাইট সাইডের জন্য আরেকটা কি দরকার, তাহলে আরেকটা ডিভিশন দরকার, সেই ডিভিশনের ভিতরে লিখলাম এইটা। এখন এটা তো অনেক বড় লেখা, তাহলে এটা নিশ্চয়ই H1 লাগবে, কারণ H2 তে এটা হয়, তাহলে H1 এটা লাগবে। তো H1 দিয়ে দিলাম, চেক করে আসি H1টা কি ওরকম হয়েছে কিনা, ওই সাইজ হয়েছে কিনা। এই সাইজের সাথে যদি চেক করতে চাই, জাস্ট একটু মিলাই দেখি যে কতটুকু দেখাচ্ছে।
24, 25, 26 সাইজের। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হুম, আমরা হ্যাঁ, যখন 24 ঠিক কোনো আছে। একটা কন্টেন্ট দেখে, হুম, বলেন কন্টেন্টের। আমরা যখন মানে এই যে ওয়েবসাইটের এই কন্টেন্ট গুলো হিসাব করবো, তখন মানে এখানে তো আছে প্রথমে বাম দিকে একটা কন্টেন্ট আছে, আবার ডান দিকে একটা কন্টেন্ট আছে, মানে যে ওয়েব পেজটা যেটা আমরা ডিজাইন করতে। হ্যাঁ, তো আর এখানে তো আসতেছে আমরা আমরা যখন কোড লিখতেছি তখন তো ভার্টিক্যালি আপনার এটা কোড গুলো বসায় যাচ্ছে, কিন্তু যখন হরাইজন্টালি দেখতেছি মানে আমরা আগে কোনটার হিসাব করব, যে কোন দিকটা আগে নেবো, আমাদের বাম সাইডে যে কন্টেন্ট আছে সেটা আগে নিব নাকি ডান সাইডে আছে যেটা সেটা আগে নিব? যেইটা খুশি আপনার। কারণ ডিজাইন করার সময় কোনটা ডানে রাখছেন, কোনটা বামে লিখছেন, মানে কোনটার আগে লিখছেন, কোনটার পরে লিখছেন, রিয়েলি ডাজন্ট ম্যাটার। হুম, আচ্ছা। তবে বিষয়টা হচ্ছে আপনি যখন যেটাকে রাখতে চান, যেমন এই পুরো উপরের যে সেকশন, সেটা অবশ্যই আগে থাকতে হবে। তারপরে সেকশনস হচ্ছে আপনি এখানে ডিজাইন করবেন। এবং এই যে এটা পুরোটা, তো ক্লিয়ার। পুরো বাম দিকের যে পুরো কলামটা, এইটা যেহেতু একটা কলাম, তাহলে আমরা এইটাকে আবার সিরিয়ালে লিখতে হবে। তারপরে এটা যেহেতু ডান দিকের কলাম, এটাকে তখন আমরা একটা সিরিয়ালে লিখতে পারি। এটাকে আমি প্রথমে লিখতে পারি, এটাকেও আমি প্রথমে লিখতে পারি। বাট আমরা শুরু করি হচ্ছে এদিক থেকে, কারণ আমাদের ইংরেজি শুরু হয় কোত্থেকে, বাম সাইড থেকে। দ্যাটস ওয়াই আমরা বামটাকেই ফলো করতেছি। আরবিতে হইলে কি হইতো, ডান দিক থেকে শুরু হইতো, তখন আমরা ডান দিক থেকে আগে নিতাম। সো এই পর্যন্ত আমাদের প্যারাগ্রাফ লেখা শেষ। আমাদের ওয়েবসাইটে যদি আসি, চেক করেন, এটা লেখা হয়েছে, এটা লিখছি, এরপর একটা প্যারাগ্রাফ নিচ্ছি। এখন এই যে প্যারাগ্রাফ, এখানে আবার কি আছে, দুইটা আলাদা আলাদা লাইন ছিল, রাইট? এইটা ছিল একটা অংশ, এরপরে আবার আর একটা পি নিয়ে এরপর এটা একটা অংশ। এবার চলেন আমরা চেক করি আমাদের ওয়েবসাইটে দুইটা আলাদা অংশ হয়ে গেছে, দুইটা আলাদা প্যারাগ্রাফ হয়ে গেছে। এরপরে কি কাজ? এরপরের কাজ হচ্ছে এই যে এটা আলাদা, তাইলে কি আরেকটা সেকশনস, তাহলে আমাদের ওই ডিবের মধ্যে আর আমরা লিখব না। আমরা কি করব, নতুন করে আরেকটা ডিব নিয়ে নেব। কিন্তু এই যে ডিবটা যে আমরা মাত্র লিখলাম, এটা কি রাইট সাইডের, আর এর উপরে এটা ছিল লেফট সাইডের, কিন্তু সেগুলো আবার মূল আরেকটা ডিবের মধ্যে রাখছিলাম আমাদের পরবর্তী ব্যবহারের সুবিধার্থে। সো এখন নতুন করে আরেকটা ডিব নিলাম, ডিবের মধ্যে এটা কি আমাদের আরেকটা সেকশনস। তো এই সেকশনসেরও কিন্তু দুইটা সাইড আছে, লেফট এবং রাইট। তো তাহলে এখন আমাকে কি করতে হবে, এখানেও আবার সেম একইভাবে আমি দুইটা ডিব নেব, একটা লেফট একটা রাইট। সো লেফটের জন্য আমাদের এখানে কি ছিল, সাবস্ক্রাইব টু গেট দ্য লেটেস্ট আপডেট। এই লেখাটাকে আমরা, এটা যেহেতু সাইজ বড়, দ্যাট মিনস এখানে H2 ব্যবহার করতে পারি, দিয়ে দিলাম সাবস্ক্রাইব টু গেট লেটেস্ট। এখন যে এতক্ষণ পর্যন্ত যত যত ট্যাগ দেখলাম সেগুলো ছিল এক ধরনের ট্যাগ। এখন এইখানে যখন আসলেন, এইখানে দেখেন এটা কিন্তু আবার আপনার সেই সেম ট্যাগ না। এই যে ট্যাগটা আছে এটাকে বলা হয়ে থাকে ইনপুট, ইনপুট ট্যাগ। হ্যাঁ, এই ধরনের যেমন এটাতে একটা হচ্ছে গিয়ে অ্যাড চিহ্ন আছে, একটা ইমেল অ্যাড্রেস, এরকম আর কি কি আছে যেটা এই ধরনের ইয়ে বলা হয়, ইনপুট বলা হয়? ইনপুটের ভিতরে আপনি দুনিয়ার সমস্ত জিনিসপত্র রাখতে পারবেন, এমন কোনো কিছু নাই যেটা ইনপুটের মধ্যে রাখা সম্ভব না। এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি অ্যাকচুয়ালি ইনপুটে কী রাখতে চান। এইখানে কিছু নমুনা দেয়া আছে যে অ্যাকচুয়ালি ইনপুটের মধ্যে কী রাখা যায়। আমরা যখন বিভিন্ন ধরনের অফিসে অনলাইন অ্যাপ্লিকেশনস, ব্যাংকের জবের বা যা কিছু করি, বিভিন্ন জায়গায় আমরা ইনফরমেশন লিখে সাবমিট করি না, আপডেট করি বা অ্যাপ্লাই করি, তো ওইখানে যা যা যতগুলো আপনি ফিল্ড দেখতে পান সব অ্যাকচুয়ালি ইনপুট দিয়ে করা। আপনি যদি বিডি জবসে দেখেন, বিডি জবসে আপনি যখন আপনার সিভি আপডেট করতেছেন, সিভির মধ্যে মাঝখানে অনেকগুলো ঘর আসতেছে না, বক্স আসতেছে, এই সব ইনপুট, সব ইনপুট ট্যাগ। আচ্ছা, আপনি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা, ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কি থাকে, ইউজার নেম দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, ইমেল অ্যাড্রেস দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়। কোথাও একটা অর্ডার প্লেস করতে গেলেন, অনলাইনে ধরেন কোথাও একটা অর্ডার দিতে গেলেন, সেখানে কি লিখতে হয়, অ্যাড্রেস দিতে হয়, সিটি, ডিভিশন, ডিস্ট্রিক্ট, অনেক অপশন থাকে। কোনো কোনো জায়গায় আপনি ধরেন ফেসবুকে এই যে ছবি আপলোড করতেছেন, এই যে আপলোড, এটাও একটা কি ইনপুট ট্যাগ। প্রত্যেকটা জিনিস এখানে ইনপুট ট্যাগ। সো ইনপুট ট্যাগ দিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছু করা যায়। এখানে কিছু নমুনা দেওয়া আছে। তো এই যে যেটা আছে এখান থেকে ধরেন আমরা এরকম একটা ইনপুট ব্যবহার করতে চাই, আমাদের ওয়েবসাইটের মধ্যে এরকম একটা ইনপুট চাই,
সো এই ইনপুটটার ভিতরে কি লেখা আছে, ছোট্ট একটা জিনিস লেখা আছে, এটা হচ্ছে গিয়ে প্লেস হোল্ডার বলা হয়। ওই যে ভিতরে দেখেন আমি এখানে কি লিখতেছি সেটার সাথে কিন্তু ওইটার কোনো সম্পর্ক নাই, ওইটা একটা ভিতরে এক্সাম্পল দেয়া আছে আচ্ছা code ভাইয়া, দিয়ে করা। এটা বুঝতে পারছি ভাই, এখানে লেখাটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরিটা হচ্ছে যে বক্সটা যে আসলো Right. এখানে আমি কি লিখবো? আচ্ছা সেটাকে বলা হচ্ছে ইনপুট, এবং এই পরের আচ্ছা অংশটাকে বলা হচ্ছে বাটন। সো আমাদের তাহলে কি দরকার, একটা ইনপুট দরকার, একটা বাটন দরকার। সো আমরা ইনপুট নিলাম। এখন ইনপুটের ভিতরে কি হবে, টাইপ টেক্সট। টাইপের উপর হ্যাঁ ডিপেন্ড করে যে আমি অ্যাকচুয়ালি এটার ভিতরে কি চাই। যেমন এটা আমার দরকার ইমেইলের, তাহলে আমি এখানে দেব হচ্ছে ইমেইল। আমার টাইপ হবে কি, এই ইনপুটের ভিতরে বক্সের ভিতরে টাইপ হবে ইমেল, ইমেল লিখবো আমরা। হুম সো আমরা এটাকে সেভ করছি। এবার আসেন, চলে আসছে না? এখন হচ্ছে এখানে আমাদের দরকার কি, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটাই হচ্ছে ওই এক্সাম্পল jahangir.adil@issl.com.bd। সেভ করলাম। এই ফোল্ডারটা কি ভাইয়া বুঝলাম না। ওই যে ভিতরের স্যাম্পল। আচ্ছা, যেটা শো করবে আর কি, হ্যাঁ রাইট। ওইটা অ্যাকচুয়ালি কোনো কাজের কিছুই না, জাস্ট হচ্ছে বুঝতে মানুষকে পারছি। দেখানোর জন্য যে অ্যাকচুয়ালি এটা কি বোঝানোর জন্য এখানে কি Right, করা হবে, এখানে right, কি সার্চ right. দিতে হবে। ওকে, সো এবার আসেন, আমরা এটা তো লিখে ফেলছি, আমাদের এটা তো কাজ শেষ, রাইট? এখন এখানে পাশে আবার একটা হ্যাঁ কি আছে, বাটন আছে না, সাবস্ক্রাইব। হ্যাঁ সো হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ট্যাগ, এটাকে বলা হুম। হয়ে থাকে বাটন। এটা দিয়েও আচ্ছা, করা এটা যায়, অনেক সময় বাটন হ্যাঁ দিয়েও আমরা করতে পারি, আবার এই ইনপুট দিয়েও করতে পারি। ইনপুট দিয়ে কিভাবে করব, তো চলেন আমরা ইনপুটে যাই। এখানে ইনপুটে আমরা দিলাম কি, টাইপ দিব হচ্ছে সাবমিট। আচ্ছা সো এখন চলেন আমরা এখানে দেখি এটা কি আসতেছে। চলে আসছে সাবমিট হ্যাঁ লেখা। তো সাবস্ক্রাইবও দিতে পারি, মানে ওইটা বাটন দিয়েও করতে পারি, ওর হুম ইনপুট দিয়েও করতে পারি। আমি যদি বাটন নেই, সো ফর এক্সাম্পল ধরেন বাটন নিলাম, বাটনের ভিতর দিলাম হচ্ছে সাবস্ক্রাইব। চলেন আমরা চেক করি আমাদের ওয়েবসাইটে কীরকম দেখাচ্ছে। সেম লুক অ্যান্ড ফিল তো সেম, লুক অ্যান্ড ফিল সেম। এটাতে যখন আমরা ইনপুট ব্যবহার করব তখন আমাদের কাজ কম থাকবে, যখন আমরা বাটন ব্যবহার করব তখন আমাদের কাজের পরিমাণ বাড়বে, কারণ ইনপুটটা একটা বাই ডিফল্ট কিছু ডিজাইন অলরেডি করা আছে, আর এই বাটনের ক্ষেত্রে আমাদের নিজেদেরকে আলাদা করে ডিজাইন করতে হবে। সো আমরা ইনপুটটাই ব্যবহার করলাম। তাহলে আরেকটা ক্লাস আমাদের মানে ট্যাগ ক্লিয়ার ইনপুট, হ্যাঁ ইমেজ ইনপুট। আমি কিন্তু বেশ অনেক ট্যাগ দেখাচ্ছি, যদিও ভিডিও হুম রেকর্ডেড থাকতেছে, বাট প্রত্যেকটার কাজ কিন্তু বুঝে নিন যে কাজ আসলে কি। H1 এর কাজ কি, H2 এর কাজ কি, ডিভের কাজ কি, প্যারাগ্রাফের কাজ কি, ইমেজের কাজ কি, ইমেজের ভিতরে অ্যাঙ্করের কাজ সোর্সের কি, কাজ কি, হুম অ্যাঙ্করের কাজ কি, href এর কাজ কি। href এর কাজ হচ্ছে ভিতরে এটা লিংক ক্রিয়েট করা। ফর এক্সাম্পল ধরেন আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা কি আমাদের পিসিতে না, আমার কম্পিউটারেই তো, এই ওয়েবসাইটে তো এই মুহূর্তে আমার কম্পিউটারে। চলেন হ্যাঁ আমি এখানে কি করলাম, এই জিনিসটাকে, এই লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করলাম, করে আমার এই ওয়েবসাইটের ভিতরে হোম পেজের মধ্যে দিয়ে দিলাম, সেভ করলাম। এবার আসেন আমার পেজটাকে একটু রিফ্রেশ করি। এইবার দেখেন আমি এটাতে ক্লিক করব, কি হয়ে গেল, লিঙ্ক ওপেন হয়ে গেছে এটা, রাইট? বোঝা গেছে ওই লিঙ্কের কাজ কি, href এর কাজ কি। যখন আপনি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবেন ভিতরে href থাকবে। তো যখন আমরা কোনো ধরনের লিঙ্ক ইউজ করব না, সেটাকে কখনো খালি রাখবো না, খালি রাখলে কোড ব্রেক হয়। ওয়েবসাইটের ডিজাইন ঠিক থাকে কিন্তু সেটা ফাংশনাল প্রপারলি থাকে না, ব্রাউজার প্রপারলি রিড করতে পারে না। তো এই জন্য কি করব, আমরা একটা হ্যাশ ইউজ করে দেব অ্যাঙ্কর ট্যাগ ইউজ করলে। পরের অংশে আসি, এটা করলাম, আমরা নিলাম, আমাদের এটা চলে আসলো। এরপরের আরেকটা সেকশন, নতুন আরেকটা সেকশন তৈরি হয়েছে। এই সেকশনসে কি আছে, কিছু সোশ্যাল আইকন দেয়া আছে এবং কিছু একটা কপিরাইট অংশ দেয়া আছে। যখন ফেসবুকে আমি ক্লিক করতেছি তখন কি হয়ে যাচ্ছে, আমার একটা কিন্তু আলাদা ওয়েব পেজ ওপেন হচ্ছে, রাইট? হুম তো এখন তাইলে আমাদের এইগুলো কি আইকন, যেগুলো আমরা ফন্ট আসাম ইউজ করছিলাম, মনে আছে? সো তাইলে এখন আমরা কি করব, আমাদের ওই ডিপ তো ক্লোজ হয়ে গেছে, আমরা এবার আরও একটা ডিপ নেব, নিয়ে এইখানে কি করব, আমাদের এইগুলো সব হচ্ছে আইকন। তাহলে এখন আমাদেরকে আনতে হবে হচ্ছে ফন্ট আসাম। আমরা কি ফন্ট আসাম কানেক্ট করছি না? হ্যাঁ আমরা ফন্ট আসাম ডাউনলোড কানেক্ট করা করে যেটা। রাখছি।
ফন্ট আসাম যেহেতু আমরা ইউজ করছি, তাহলে আমরা এখন ফন্ট আসামে যাব। ফন্ট আসাম থেকে আমরা এখন আইকন নিয়ে আসবো। কি কি আইকন আমাদের এই ওয়েব পেজের মধ্যে আছে? ফেসবুক, টুইটার, গুগল, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম। সো আইকনে চলে আসছি, একটা একটা করে সার্চ করি। ফেসবুকের জন্য এখানে কোনটা ইউজ করা হয়েছে? এটা ইউজ করা হয়েছে, দ্যাট মিনস এইটা। গেলাম, এইখান থেকে এই পুরো জিনিসটাকে কপি করলাম, আমাদের ওয়েবসাইটে আসলাম, ডিভের ভিতরে থাকা অবস্থায় পেস্ট করে দিলাম। 5টা ইউজ করা হয়েছে। সো 5টার মধ্যে প্রথমটা কি ছিল আমাদের? ফেসবুক। এরপরেরটা হচ্ছে টুইটার, সো TWITER, টুইটার। এরপরেরটা কি ছিল? গুগল। সো গুগলেরটা অ্যাকচুয়ালি গুগল প্লাস ইউজ করা হয়, তো ওইটার জন্য আমাদেরকে গুগল প্লাসেরটাই আনতে হবে। ওইটার বানানটা দেখে নিই। হ্যাঁ, গুগল প্লাস। গুগল প্লাসের কোনটা ইউজ করছে? ওকে, শুধু গুগল ইউজ করছে, এইটা। সো এটার আইকনে এখানে কি লেখা ছিল? শুধু গুগল। সো আমরা ক্লাসটাকে এটা চেঞ্জ করলাম, গুগল। এরপরে ইউজ করা হয়েছে হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন। সেম ভার্সন প্রবলেম করতেছে। আমরা 4 কানেক্ট করছি, 4.7 কে নিয়ে আসতেছি, দ্যাটস ওয়াই প্রবলেম করতেছে। এই জিনিসের কোনো পার্মানেন্ট সলিউশন নেই। পার্মানেন্ট সলিউশনস আছে তো অবশ্যই। এই যে বারবার লিংক ইউজ করতেছে। ওই এটা লিঙ্ক আপনি একবার যখন অ্যাপ্লাই করে ফেলবেন, মানে এটা ওয়ান টাইম, এই প্রবলেমটা প্রথমবার যখন অ্যাপ্লাই করবেন, এরপরে আর এটাকে কখনো আপনাকে ফেস করতে হবে না। তো আমি এইগুলো শুধু মুছে দিই এখান থেকে। হ্যাঁ, তবে এগুলো থাকে কি হবে? ওগুলো ডিফারেন্ট কিছু ফাংশনসে ভ্যালু এড করে। সো আমাদের ওই ভ্যালুগুলো আপাতত যেহেতু দরকার নেই, আমরা ওইগুলোকে মুছে দিই। এরিয়া হিডেন রাখা, ওইগুলো এক্সট্রা কিছু ডিজাইনের কাজ করে। এখানে আমরা এই ফন্ট আসামের এটাকে চেঞ্জ করব। লাইব্রেরি থেকে ফন্ট আসাম 4.7 এ আসি, গেট স্টার্টেড দিলাম, দরকার নাই। CDN ইউজ করতে চাই, CDN প্যাকেজেস। এই জিনিসগুলো ভাই বুঝতে অনেক কঠিন লাগতেছে, মাথার উপর দিয়ে যাইতেছে যে মানে লিংক যে অ্যাড করেন না ওইটাই, কোনটার কাজ কি সেটা বুঝতেছি, বাট লিংক যেটা অ্যাড করেন এটার সাথে ওইটা ঠিক মতো বুঝতেছি না। প্র্যাকটিস করতে থাকলেই বুঝে ফেলবেন। একটা ক্লাসে যদি সব বুঝে ফেলেন তাহলে তো সমস্যা। এই যে চলে আসছে। ওকে, ফেসবুক, টুইটার, গুগল, লিঙ্কডইন, আর লাস্টেটা কি ছিল? ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামে আসি, এবার দেখি ইনস্টাগ্রাম আছে কিনা। ইনস্টাগ্রাম আছে। ইনস্টাগ্রামের মধ্যে হচ্ছে গিয়ে শুধু ইনস্টাগ্রামটাকে এখানে নিয়ে আসি। ডান হয়ে গেছে। আমাদের যত কন্টেন্ট ছিল আমরা ওয়েবসাইটে বসাই ফেলছি। ও না, সরি, আরেকটা অংশ রয়ে গেছে, কপিরাইট। কপিরাইটের ক্ষেত্রে এখানে
ট্যাগস সব মোটামুটি ওকে ওকে ডান। সো আমাদের এখানে ব্যবহার করে ফেলছি আমরা, মানে আইকন ট্যাগও ইউজ করছি। এবার আসেন এই জিনিসগুলোর বাইরে আমাদের সরি আরেকটা অংশ ছিল, সেটা হচ্ছে আরেকটা ছিল হচ্ছে প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফের ভিতরে হচ্ছে আমাদের এই যে কপিরাইটের যেই লেখাটা ছিল ওইটাকে লিখে দিচ্ছি। কপিরাইট এই যে অংশটা আছে, এই যে @, এটা @ আপনি ডিরেক্টলি কিবোর্ড থেকেও দিতে পারেন। আমি যেটা বলবো এই জিনিসটাকে এইভাবে ইউজ না করে আপনি ইউজ করবেন হচ্ছে NBPS টাইপের অ্যাকাউন্টস, অর্থাৎ একটা অ্যান্ড আইকন দিবেন, দিলে অটোমেটিক্যালি এগুলো আসবে সিম্বলিক ক্যারেক্টারগুলো। তো সিম্বলিক ক্যারেক্টার যখন আপনি ইউজ করবেন, এটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের জন্য ইউজার ফ্রেন্ডলি, মানে ওয়েব ব্রাউজার এটাকে খুব ভালোভাবে রিড করতে পারে, সেটাতে সমস্যা কম হয়, ভাঙে না, চড়ে না। নর্মালি এগুলোতে অন্যান্য জায়গায় যেটা হয় যে এগুলো যদি আপনি ডিরেক্ট কপি পেস্ট করেন তখন অনেক সময় সেগুলো আইকনগুলো কাজ করে না প্রপারলি। সো এই অ্যান্ড হচ্ছে গিয়ে একটা স্পেশাল ক্যারেক্টার। এই স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এরকম যে আপনি যখন অ্যান্ড দিবেন আপনার কিবোর্ডের মধ্যে এক্সক্লেমেটরি সাইন, হ্যাশ সাইন, ডলার সাইন, পার্সেন্টেজ, ব্র্যাকেট, @, কপি, স্টার যা আছে সবগুলো এখানে দেয়া আছে, এবং এগুলোর কিছু সিরিয়াল নাম্বার সহ। আপনার যদি নাম্বার মুখস্থ থাকে আপনি ডিরেক্টলি লিখে দিতে পারেন, আর যদি মুখস্থ না থাকে তাহলে শুধু অ্যান্ড লিখবেন, অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। সো আমাদের এখানে কপিরাইট লেখা হয়ে গেছে, চলে আসছে কপিরাইট প্যারাগ্রাফ ট্যাগ। সো আমরা প্যারাগ্রাফ, আইকন, ইনপুট, H2, এর যত ফাংশনস আছে সব, আর হচ্ছে ডিভ, লিঙ্ক, অ্যাঙ্কর ট্যাগ, মেটা, হেড অ্যান্ড বডি, এগুলো সব আজকের মতো আমাদের শেখা হয়ে গেছে। সো এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন। আপনাদের আজকে যেটা টাস্ক থাকবে এরকম আপনারা আপনাদের মতো করে, আমি জাস্ট একটা স্যাম্পল দেখায় এগুলো করছি, আপনারা আপনাদের মতো করে আগামীকালকে রেডি করে নিয়ে আসবেন এরকম কিছু, যতগুলো ট্যাগ দেখাইছি সবগুলো ব্যবহার করে, সবগুলোর ব্যবহার থাকতে হবে ওয়েবসাইটে, H1 H2 থেকে শুরু করে যে কোনো কিছু। আর প্রথম দিন বলছিলাম মনে আছে যে আপনারা আপনাদের একটা পোর্টফোলিও বানানোর চেষ্টা করবেন, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট। সো এইটা পিন্টারেস্টের মধ্যে পাবেন। পিন্টারেস্টে গেলে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আইডিয়া থাকে। ফর এক্সাম্পল ধরেন আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে তো আমি লগ ইন করাই আছি। এখন ধরেন এখানে লিখব হচ্ছে পোর্টফোলিও, ডিজাইন। তো পোর্টফোলিও ডিজাইন লিখলাম। তো এখানে অনেক সুন্দর সুন্দর আইডিয়া পাওয়া যাবে যে একটা পোর্টফোলিও ওয়েবসাইটের ডিজাইন কীরকম হয়। এই যে একটা ওয়েবসাইটের ডিজাইন দেওয়া আছে এখানে, সুন্দর, এটাও একটা ডিজাইন, যেটা আপনার পছন্দ। পিন্টারেস্ট থেকেও নিতে পারেন। পিন্টারেস্ট আপনাদেরকে সাপোর্ট করবে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইনের আইডিয়া নিতে, যে কী ধরনের ডিজাইন হতে পারে। যেমন এটা একটা সুন্দর ডিজাইন, একটা পোর্টফোলিও ওয়েবসাইটের ডিজাইন। এই পোর্টফোলিও ওয়েবসাইটের ডিজাইনটাতে যদি যান, ও লাইভ ওয়েবসাইটও দিয়ে রাখছে এই যে এখানে, এই যে এটা হচ্ছে ওর পোর্টফোলিও ওয়েবসাইটের ডিজাইন। আমি এখানে আসলাম, 99 ওয়েবসাইট ডিজাইন টেমপ্লেটস, এখান থেকে ওর এই ওয়েবসাইটের ডিজাইনটা টেমপ্লেটটা পাওয়া যেতে পারে, সোর্স কোড সহ দেওয়া আছে, দরকার নেই এটা আমার। আমি এখান থেকে লিঙ্ক, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, চলে আসছে, সেভ অ্যাজ, ডাউনলোড করে নিলাম। যখন প্রয়োজন পড়বে এটা বড় করব, তারপর এটা দেখে দেখে এভাবে একটা ডিজাইন বানাবো। তো বুঝতে পারছেন কি করতে হয় অ্যাকচুয়ালি। মানে আমরা ডিজাইনের আইডিয়া কোত্থেকে পাই, আমাদের নিজস্ব ক্রিয়েটিভ আইডিয়া খুব কম থাকে। আমরা আরেকজনের আইডিয়া থেকে এরকম যারা যারা বানাই রাখছে স্যাম্পল, সেইখান থেকে দেখে দেখে আমরা আমাদের নিজেদের মতো বানাই। আর যদি কোনো ক্লায়েন্ট, যখন আপনারা ক্লায়েন্টের হয়ে কাজ করবেন তখন নর্মালি তারা অ্যাকচুয়ালি দিয়ে দেয় ডিজাইন, যে আমি এরকম দেখতে চাই বা আমার এটা এরকম লাগবে। সো এইভাবে আমরা করতে পারি। আজকে এখন যে সাজেশন দিয়েছি সেটা হচ্ছে আপনি আপনার নিজের জন্য একটা ডিজাইন পছন্দ করেন এবং সেই অনুযায়ী একটা ওয়েবসাইট বানানোর কাজ শুরু করেন। আজকে এখন যে HTML এর র কোডগুলো আমরা লিখলাম, এই যে HTML যা যা লিখলাম
এই সেম জিনিসটাই আপনারা আপনাদের জিনিসপত্র দিয়ে লিখবেন, আপনারও সোশ্যাল কোড থাকবে, আপনিও কপিরাইট সেকশন ইউজ করবেন, এরকম একটা ফাংশন বাটন ইউজ করবেন যেখানে আপনার ইমেল দিয়ে কাস্টমার সাবস্ক্রাইব করতে পারবে এবং আপনার নিজের সম্পর্কে কিছু আইডিয়া ইনফরমেশন থাকবে, কিছু পোর্টফোলিও থাকবে, কিছু ইমেজ থাকবে। তো এই সকল জিনিসপত্র আপনারা আপনাদের নিজেদের চিন্তা মাথায় রেখে, নিজেদেরকে চিন্তা করে যে আপনি আপনার নিজের জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছেন, আপনি ক্লায়েন্ট, আপনি সেলার, আপনি বায়ার, আপনি সব কিছু। সো আপনি আপনার পছন্দ মতো একটা ওয়েবসাইটের ডিজাইন করতে গেলে কী কী এলিমেন্টস আপনি ব্যবহার করতেন, সেই সমস্ত এলিমেন্টস দিয়ে আপনি আপনার নিজের মতো করে একটা ওয়েবসাইট এর কাজ শুরু করবেন। সো আগামীকালকের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে এরকম একটা র ইন্ডেক্স ফাইল আমি পাবো আপনাদের প্রত্যেকের কাছ থেকে, যেখানে আপনারা এই ধরনের সেকশনগুলোকে ব্যবহার করবেন আরও সুন্দরভাবে। ক্লিয়ার নাকি এখনও পরিষ্কার হয় নাই? এবং ফন্ট অসাম কানেক্ট করতে হবে, ফন্ট অসামের আইকনও ইউজ করতে হবে। না পারলে ভিডিওটা বারবার দেখবেন, আমি আজকের রাত্রেই আপনাদেরকে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, যাতে আপনি রাত্রের মধ্যে সেটাকে দেখে প্রপারলি প্র্যাকটিস করতে পারেন। ওকে? হ্যাঁ ভাই, ভিডিওটা দিয়ে দিন। আমার এদিকে যে ফন্ট অসম যে কানেক্ট করছেন লিংকটা, হুম এটা আমার এখনো মানে মনে হইতেছে যে আমি ঠিক মতো কাজ করতে পারি নাই। এমনি কিসের কাজ কি, কোন কোন ট্যাগের কাজ কি সেটা বুঝতে পারছি, হুম হুম বাট ওইটা লিংক অ্যাড করাটা আমি আসলে ধরতে পারি নাই। ওকে, আজকের ক্লাসে যদিও আমাদের ট্যাগ, আইডি এবং ক্লাস দেখানোর কথা ছিল, বাট যেহেতু আমরা গতকালকের ক্লাসের রিভিশন সহ দেখছি, যেমন বেসিক স্ট্রাকচার দেখছেন আপনারা আজকে, যে টাইটেল, মেটা, লিঙ্ক, বডি এগুলো কিভাবে কাজ করে, তারপর এখানে মেটা কিভাবে ব্যবহার করতে হয়, ডেসক্রিপশন, কিওয়ার্ড, অথর, ভিপোর্ট এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো দেখলেন। HTML এর ট্যাগ আজকে প্রায় 10-15টা ট্যাগ আমরা ব্যবহার করছি। আইডি এবং ক্লাসটা রইলো, এটা আগামীকালকের ক্লাসে আমি দেখাবো। এবং সাথে আরও দুইটা জিনিসের মধ্য থেকে এইখানে style.css কীভাবে কানেক্ট করছি সেটা দেখাইছি, এবং ফন্ট অসামের সিরিয়ান কীভাবে কানেক্ট করছি বা ফন্ট অসাম ডিরেক্টলি কীভাবে কানেক্ট করছি এটা দেখাই দিচ্ছি। রইল কি বুটস্ট্র্যাপ, আইডি এবং ক্লাস, এটা আগামীকালকে আমরা দেখব, কারণ এরপরে আমাদের ক্লাস কি ছিল CSS এর, মানে আমাদের 4 নাম্বার ক্লাস ছিল হচ্ছে CSS, মানে এই যে ওয়েবসাইটটা, এই ছবিটা ফুল পেজে আসা, লেখাটা এটার উপরে উঠে যাওয়া, এইটা মাঝখানে চলে আসা, ব্যাকগ্রাউন্ডের কালার সবুজ হয়ে যাওয়া, এই যে ডিজাইন, এগুলো হচ্ছে CSS এর, যেটা আগামীকালকে আমরা শিখব। সো আজকের ক্লাসটা যদি না বুঝেন তাহলে কিন্তু আগামীকালকে গিয়ে আরও কঠিন মনে হবে। দ্যাটস ওয়াই বারবার প্র্যাকটিস করেন। আমি বলবো যে 10 বার, 15 বার, 20 বার করে এই যে এই ফোল্ডার একবার না 5-10 বার ক্রিয়েট করে, তারপর এরকম ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করে সেইখানে এইভাবে আপনার মতো করে আপনি আপনার লেখাগুলো দিতে থাকেন। ক্লিয়ার? আর সাপোর্ট কোত্থেকে নিতে পারবেন? সাপোর্ট নিতে পারবেন W3 স্কুল থেকে, কারণ W3 স্কুলে সেম জিনিসের কপি দেওয়া আছে, সেখান থেকে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন।